হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তোমরা দেখতে পাচ্ছ টিসিএসের একটা দারুণ ধরন তৈরি হয়েছে এখন। স্পেশাল টাইপ অফ কোশ্চেন্স টিসিএস দিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সবই আমরা জানি, অথচ অ্যান্সার করতে গেলে ক্লিক করতে গেলে আমাদের একটা ডাউট হচ্ছে। তো আমি এনসিইআরটি থেকে খুঁজে খুঁজে সেই ধরনের প্রশ্ন এনেছি। তার সঙ্গে তোমাদের এক্সাম প্লেয়ারের যে প্রশ্ন আছে, এনসিইআরটি এক্সাম প্লেয়ার বলে এখন খুব আওয়াজ উঠছে, তো তার সব প্রশ্ন তোমাদের ইলেকট্রিসিটি থেকে অন্তত তোমাদের কিছু বাদ যাবে না, সব করিয়ে দেবো। ঠিক আছে, দেখো মেনলি এখানে হিটের ওপর করা হচ্ছে, রোদ, হিট, রোধাঙ্ক ইত্যাদির উপর বেস করে বেশি প্রশ্ন আসছে, সেগুলি তোমাদের এখানে রাখা হয়েছে। নিচের কোনটি তড়িৎ ক্ষমতা সম্পর্কে সত্য? ঠিক আছে, দেখো তড়িৎ ক্ষমতা মানে কি? ইলেকট্রিক পাওয়ার। ঠিক আছে, ইলেকট্রিক পাওয়ার। ওকে, তো ইলেকট্রিক পাওয়ার সমান সমান আমরা কী জানি? ইলেকট্রিক পাওয়ারকে যদি তুমি বলো ইলেকট্রিক পাওয়ার সমান সমান আমরা কী জানি? সবাই জানি ইলেকট্রিক পাওয়ার সমান সমান ভি ইন্টু আই। ঠিক আছে, এটা কীভাবে আসে যদি বলো, তাই ডিরাইভ করে দেখানোও যায়। আমি এখন ভাবছি হয়তো যে তোমাদের মুখস্থ আছে, কারণ সামনে এক্সাম চলছে, প্লাস নেক্সট শিফটের এক্সাম স্টার্ট আছে, নেক্সট ফেজের এক্সাম স্টার্ট আছে। ঠিক আছে, তো ইলেকট্রিক পাওয়ার ইকুয়াল টু কি? ভি ইন্টু আই। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ওকে, এবার দেখো এই যে ভি ইন্টু আই মানে সোজা কথা বলতে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়। দেখো আবার ভি এর ভ্যালু আমরা কী জানি? এটা তোমাদের বুঝতে হবে যে ভি সমান সমান আবার কী হয়। দেখো ভি সমান সমান আমরা জানি আই আর হয়। ঠিক আছে, এটাকে যদি আমি ভি এর জায়গায় পুট করি, আমি কী পেয়ে যাব? পি ইকুয়াল টু আই আর ইন্টু আই। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি? আই স্কোয়ার আই পাচ্ছি। বলো ইয়েস আর নো, বলো ইয়েস তো, তাই না? আবার আমি দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আই ইকুয়াল টু লেখা যায়। আই ইকুয়াল টু কী লেখা যায়? ভি বাই আর লেখা যায়। ঠিক আছে, তো আমি যদি এই ফর্মুলাটায় আয়ের মান পুট করি, এই জায়গায় যদি আমি আয়ের মান পুট করি, তাহলে দেখো আমি আরেকটা ফর্মুলা পাবো পাওয়ারের। কী ফর্মুলা পাবো? আয়ের মান পুট করছি, আয়ের মান কী পুট করছি? ভি বাই আই। তো ভি ইন্টু ভি বাই আই, এখান থেকে আমি কী পাচ্ছি? ভি স্কোয়ার বাই আর। তো পাওয়ারের তিনটে ফর্মুলা হয়, একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মেজর ফর্মুলা, যার থেকে বাকিগুলো ডিরাইভ হয়। দুই হচ্ছে এইটা, আর তিন হচ্ছে এইটা। ঠিক আছে, তো তিনটে ফর্মুলা, পি ইকুয়াল টু ভি আই। নেক্সট ফর্মুলা হচ্ছে এইটাই, আমি দাগাই। নেক্সট ফর্মুলা আমাদের হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। আর তার পরের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আমি এখানে একটা কাজ করছি, তোমাদের আরেকটা অপশান যোগ করে দিচ্ছি। ঠিক আছে, অল আর কারেক্ট, অল আর কারেক্ট। এবার অনেকে বুদ্ধিমান হয়, তারা বুঝতেই পারছে অ্যান্সার কী হবে। এবার দেখো প্রথম অপশান তোমাদের বলছে 1 জুল বাই 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো জুল বাই 1 সেকেন্ড, তার মানে বেসিক্যালি এখানে কী রয়েছে? এখানে রয়েছে কার্য বাই তোমাদের কী রয়েছে? সময়। আর কার্য বাই সময়কে আমরা কী বলি? পাওয়ার বা ক্ষমতা বলি। তো এটা তো আমাদের কারেক্ট অপশান। নেক্সট বলছে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। দেখো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার অর্থাৎ ফার্স্ট সূত্র কাজ করছে, তো এটা তো আমাদের কারেক্ট। নেক্সট বলছে ওয়ার্ক বাই টাইম, এইটাই সেম ফর্মুলা কাজ করছে, তো এটাও আমাদের কারেক্ট। নেক্সট বলছে 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 1 ওহম। দেখো 1 অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু 1 ওহম কোনটা? এইটা ফর্মুলা। এই যে অ্যাম্পিয়ার মানে কি? তড়িতের যে তোমাদের প্রবাহ, তার একক, কারেন্টের একক। ঠিক আছে, অ্যাম্পিয়ার। তো আই স্কোয়ার, দেখো বেসিক্যালি কী হয়, পাওয়ার ইকুয়ালটা আমরা কী লিখি? আই স্কোয়ার ইন্টু আর লিখি। ঠিক আছে, এবার দেখো আমরা যদি 1 অ্যাম্পিয়ার লিখি, তাহলে 1 অ্যাম্পিয়ার স্কোয়ার দেবো ইন্টু আমরা কী দেবো? 1 ওহম দেবো। ঠিক আছে, এই আমরা দেবো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 স্কোয়ার তো 1 হয়, কিন্তু এ স্কোয়ার হয়ে যাবে ইন্টু আমাদের 1 ওহম হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে ফর্মুলাটা বেসিক্যালি বেরোয়। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? এটাও হবে, অর্থাৎ অল আর কারেক্ট হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। বলছে যে একটি টর্চ লাইটের রেটিং হচ্ছে 100 ওয়াট। এটির অর্থ এটি প্রতি সেকেন্ডে এত জুল এনার্জি খরচ করবে। দেখো বেসিক্যালি ওয়াটের যে একক, সেটা আমি একটু আগেই তোমাদের দেখালাম, জুল পার সেকেন্ড। ওয়াটের যেটা ফ্যাক্টর হয় সেটা কী হয়? জুল পার সেকেন্ড হয়। ঠিক আছে, এবার 100 ওয়াটের মিনিং হচ্ছে 1 সেকেন্ডে ওই বাল্ব 100 জুল এনার্জি কী করে? খরচ করে, বা 100 জুল কার্য করে বলতে পারো। 1 সেকেন্ডে ওই বাল্ব কী করে? 100 জুল কার্য করে, মানে এইভাবে ধরতে পারো তুমি। ঠিক আছে, এবার এখানে 1 সেকেন্ডে 100 জুল, কিন্তু তোমাকে বলেছে প্রতি মিনিটে। ঠিক আছে, তো 1 সেকেন্ডে যদি 100 জুল হয়, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে সে কতটা করবে? 60 ইন্টু 100, এত জুল করবে। 60 ইন্টু 100 মানে কি 6 ইন্টু আমরা দেখতে পাচ্ছি 1000, তাই না? তাহলে বেসিক্যালি এটা কী লেখা যায়? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দেখো কোথায় আছে? এত জুল, এত জুল, এই যে সি অপশান। চলো নেক্সট পরের প্রশ্ন। 3 দাগ, কত তড়িৎ একটি 40 ওয়াটের বাল্ব টানবে যদি সেটিকে 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করা হয়? ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো আমরা জানি যে পাওয়ার যেটা হয় সেটা ইকুয়াল টু কী হয়? ভি ইন্টু আই হয়। তিনটে ফর্মুলা আছে পাওয়ারে। দেখো পাওয়ার ইকুয়াল টু কি? ভি ইন্টু আই। ঠিক আছে, আর কী হয়?
পাওয়ার ইকুয়াল টু কী হয়, ভি স্কোয়ার বাই আর হয়। আর কী হয়, পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর হয়। এই তিনটে ফর্মুলা আমাদের আছে, ঠিক আছে। এবার বলো এখানে কোন ফর্মুলাটাকে গায়ে লাগাবো, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। দেখো প্রথম ফর্মুলাটা আমাদের ভি আর আই দরকার, তো এখানে তো দুটোই আছে আমরা দেখতে পাচ্ছি, মানে পাওয়ার দেওয়া আছে। দেখো এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকতে হবে, তাহলে অপরটা বেরোবে। এখানে দেখো পাওয়ার দেওয়া আছে, এই হচ্ছে পাওয়ার, পি ফর পাওয়ার। ওদিকে দেখো ভি ফর ভোল্ট দেওয়া আছে, এদিকে ভি ফর ভোল্ট দেওয়া আছে। বার কী করতে বলেছে, তড়িৎ বার করতে বলেছে, অর্থাৎ আই বার করতে বলেছে। তড়িৎ মানে তো আই, ঠিক আছে। এখানে কী বার করতে বলেছে, তড়িৎ মানে আই বার করতে বলেছে, ঠিক আছে। নিচের ফর্মুলা দেখো, পি আছে, ভি আছে, আর আর আছে, রোধ দরকার, কিন্তু আমাদের প্রশ্নে রোধ নেই, সেটা আমরা ইউজ করবো না। এখানে দেখো এটা আই দরকার, পি দরকার, আর দরকার, রোধ আমাদের উপরে প্রশ্নে দেওয়া নেই, তো এটাও আমরা ইউজ করবো না। আমরা কোনটা ইউজ করবো, ফার্স্ট ফর্মুলা আমরা ইউজ করবো। এভাবে বুঝতে হয় যে প্রথম ফর্মুলা আমাদের ইউজ হবে, ঠিক আছে। তো পাওয়ার আমাদের কত বলেছে, 40 ওয়াট। ভি আমাদের কি বলেছে, 220 ভোল্ট। আর আই আমাদের এখান থেকে বার করতে বলেছে। তো এটা আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। তো 4 দিয়ে যদি আমরা এটাকে করি, মানে 4কে 22 দিয়ে ভাগ করতে হবে বেসিক্যালি, তো এখানে আমি করছি 4কে আমাকে কী করতে হবে, 22 দিয়ে ভাগ করতে হবে, এই আমাদের অ্যান্সার আসবে। তো এটাকে যদি করি, তুমি দেখতে পাচ্ছ উপরে আমাদের 40 আসবে, তার মানে পয়েন্ট যাবে, আর তোমাদের 1ই হবে 8, তাহলে 0.18 অ্যাম্পিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো এখানে আছে কোথাও 0.18, এই যে ফার্স্ট অপশন। চল পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটাকে খুব সহজে করা যায় যদি এনসিইআরটিতে একটু বড় করে দেওয়া আছে। আমি তোমাদের শর্টকাটটা বলে দিচ্ছি। একটি বাল্ব 220 ভোল্টে 100 ওয়াট খরচ করে, ঠিক আছে। অর্থাৎ 220 ভোল্টে কী করে, এত ওয়াট পাওয়ার খরচ করে। তাহলে 110 ভোল্টে কত তড়িৎ শক্তি খরচ করবে। অনেকে এটাকে প্লেন অভিজ্ঞম করে দেয়, 220তে যদি 100 হয় তাহলে 110-এ কত, খবরদার করতে যাবে না। কেন, কারণ পাওয়ারের সঙ্গে ভোল্টের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, ভি স্কোয়ার বাই আই, ঠিক আছে, সরি ভি স্কোয়ার বাই আর। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, পাওয়ার ভি স্কোয়ারের সাথে সমানুপাতিক হয়, কিন্তু পাওয়ার রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। আমাদের এখানে রোধ দেওয়া আছে, দেওয়া নেই, সো আমরা এই ফর্মুলা থেকে এই পয়েন্টটাকে কাজে লাগাবো, ঠিক আছে। দেখো এটা শর্টকাট বলছি বটে, ফিজিক্সের শর্টকাট শব্দটা করলে ফিজিক্সকে অপমান করা হয়, ঠিক আছে। সো তোমরা ধরে নাও এটা বেসিক্যালি কি এই ফর্মুলা থেকে আসেই এটা, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার ইকুইভ্যালেন্ট কী হবে, ভি স্কোয়ার হবে, সরি পি ইকুইভ্যালেন্ট কী হবে, ভি স্কোয়ার হবে। এবার দেখো তার মানে প্রথমে যদি আমরা ধরে নিই পাওয়ার 1 ছিল, সেই পাওয়ার 1 তাহলে কার সঙ্গে সমানুপাতিক হবে, ভি স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পাওয়ার বার করতে বলেছে, দেখো পাওয়ার বার করতে বলেছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি P2, তাহলে এটাও ওইখানকার যা ভোল্ট হবে তার সঙ্গে সমানুপাতিক হবে। এটা V1 তার হোল স্কোয়ার, এটা V2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই আমরা করলাম। আমাদের V1 কত, V1 হচ্ছে আমাদের 220 ভোল্ট, আর V2 কত আমাদের 110 ভোল্ট, ঠিক আছে। এই দুটো আলাদা আলাদা, ভি স্কোয়ার বলেছে বলে V1 তার হোল স্কোয়ার দিয়েছি, V2 তার হোল স্কোয়ার দিয়েছি। এই যে তার মানে এখানে যা পাওয়ার থাকবে সেটা এর সমানুপাতিক হবে, আর এখানে যা পাওয়ার থাকবে সেটা এর সমানুপাতিক হবে, কারণ পাওয়ার ভোল্টেজ স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়। এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, উপরে আছে, দুটোই উপরে থাকা মানে সেটা সমানুপাতিক সম্পর্কে থাকে। এবার দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাদের কী হচ্ছে, 220 ইন্টু 220 হোল স্কোয়ার তাই বলে, 110 ইন্টু 110 হোল স্কোয়ার তাই বলে। তো কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি এটাকে এটা দিয়ে কাটলে 2, এটাকে এটা দিয়ে কাটলে 2, ঠিক আছে। তার মানে এখানে কত হচ্ছে আমাদের 4 ইউনিট হচ্ছে, আর এখানে আমাদের কত হচ্ছে 1 ইউনিট। তার মানে এখানে আমাদের পাওয়ার থাকবে 4 ইউনিট, এখানে পাওয়ার থাকবে 1 ইউনিট। আমাদের 4 ইউনিট, অঙ্কে দেখো বলেছে 100 ওয়াট, তো 4-এর ভ্যালু যদি 100 হয়, 1-এর ভ্যালু কত হবে, 25 ওয়াট। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 25 ওয়াট। কোথায় আছে, বি ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। বলো ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। সবথেকে বেশি প্রশ্ন এখন যেটা পড়ছে সেটা রোদের উপর পড়ছে, পাওয়ারের উপর পড়ছে, হিটের ফর্মুলার উপর পড়ছে, ঠিক আছে। অর্থাৎ তড়িতের যে শক্তি তার উপর বেস করে যে তাপ উৎপন্ন হয়, ইলেকট্রিক্যাল হিটের উপর পড়ছে, ঠিক আছে। সেই জন্য তোমাদের সবথেকে বেশি আমি এখানে রেখেছি। কিলোওয়াট আওয়ারের উপর পড়ছে। দেখো পাওয়ারের যে ফর্মুলা সেটা তোমাদের বলেছে এটা তো আমরাও জানি যে পাওয়ারের ফর্মুলা আই স্কোয়ার ইন্টু আর হয়। পাওয়ারের আরেকটা ফর্মুলা তোমাদের বলে দিয়েছে, দেখো ভি স্কোয়ার বাই আর, এই তোমাদের বলে দিয়েছে। তো বলেছে দেন তাহলে আর কী হয়। দেখো আর এর ভ্যালু তো আমরা সবাই জানি, তাই না, ভি ইকুয়াল টু আই আর দিয়েই তো এটা বার করা যায়। ভি ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে আর এর ভ্যালু কী হবে, ভি বাই আই হবে। তো এটা কি চেঞ্জ হবে নাকি, ইলেকট্রিসিটিতে কোনোদিন চেঞ্জ হবে না, সে এই ফর্মুলা দিয়েও করো তাইও আসবে। দেখো তুমি আই স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু তোমাদের কী হবে, ভি স্কোয়ার বাই আর। এখান থেকে দেখতে পাচ্ছি আর স্কোয়ার হয়ে যাচ্ছে, ওদিকে কী চলে আসছে, ভি স্কোয়ার বাই আই স্কোয়ার চলে আসছে। এদিকে রুট মারলে ওদিকে রুট হয়ে যাবে, তো আয়ের ভ্যালু কী হবে, ভি বাই আই হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা বের করলাম,
ঠিক আছে, আমরা যে ফর্মুলা জানি ভি ইকুয়াল টু আই আর, সেটা দিয়ে যেমন বের করা যায় এটা দিয়েও বের করা যায়। তো আয়ের ভ্যালু তো মানে আর এর ভ্যালু তো সেমই হবে, ভি বাই আই হবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের সি ছাড়া অন্য কিছু হতেই পারে না। ঠিক আছে, আর এর ফর্মুলা তো সবাই জানি, এই ফর্মুলা থেকে আর এর ফর্মুলা বেরোয়। চলো পরের প্রশ্ন। চলো, এটা এনসিআরটির প্রশ্ন। ইনফ্যাক্ট এনসিআরটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইয়েও রয়েছে, ওয়াটারমার্কও রয়েছে। ডাইরেক্ট এনসিআরটির প্রশ্ন, এটা এনসিআরটি এক্সাম্পলারের প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বর, এটা এনসিআরটি এক্সাম্পলারের ফার্স্ট প্রশ্ন। ডায়াগ্রামটা যদি তুমি দেখো, দেখতে পাচ্ছ এই প্লাস দিয়ে শুরু হবে কারেন্ট এবং নেগেটিভে গিয়ে কী হবে, তোমাদের কারেন্ট শেষ হবে। এইভাবে কারেন্ট যাবে। ঠিক আছে, এইভাবে কারেন্ট তোমাদের যাবে, প্রত্যেকটাতে তাই হবে। তো কারেন্ট ফ্লোয়ের দিকও সেম। এবার দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ কে দেখো সব কটাতেই ক্লোজ করা আছে। এখানে দেখো কে ক্লোজ, ওখানে দেখো কে ক্লোজ। ওকে, কমপ্লিট। নেক্সট দেখো এখানে দেখো রোধ, সব কটা দেখো শ্রেণী বর্তনীতে রোধকে লাগানো আছে এবং প্রত্যেকটাতে একটাই রোধ আছে। ঠিক আছে, এবার সব কটার ভ্যালু আর লেখা আছে, কোনটা ছোটো আর, কোনটা বড়ো আর, কোনটা R1 বা R2 লেখা নেই। যদি দেখো প্রথমটায় যদি শ্রেণী বর্তনীতে থাকতো, দ্বিতীয়টায় যদি দুটো রোধ শ্রেণী বর্তনীতে থাকতো, আর তৃতীয়টায় যদি 3টে রোধ দেখতাম যদি শ্রেণী বর্তনীতে থাকতো, তা আমরা বলতাম ডায়াগ্রাম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বা যদি দেখো একটাতে শ্রেণী বর্তনী, অপরটাতে তোমাদের প্যারালাল সার্কিটিংয়ে আছে, তাহলে আমরা বলতে পারতাম ডায়াগ্রাম চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে তা নেই। দ্বিতীয় কথা, সব কটাতেই দেখো আর 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 লেখা আছে, 3টেতেই দেখো আর 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 লেখা আছে, তার মানে আরের যে মান সেটা সব কটাতে সেম। ডায়াগ্রাম এভাবে চিন্তা হয়। নেক্সট হচ্ছে দেখো, তোমরা বললো স্যার কোনো তড়িৎ প্রবাহের পরিমাণ তো দেওয়া নেই। দেখো ডায়াগ্রাম যখন সেম, ঠিক আছে, তখন আমরা ধরে নেবো যে তড়িৎ পরিবহন তাও সেম এবং ভোল্টও সেম, এভরিথিং সেম। এখানে প্লাস মাইনাস কোনো চেঞ্জ নেই, সব কটা একদম সেন্স। শুধু কী করা হয়েছে, এই জায়গায় আরকে লাগানো হচ্ছে, এইখানে আরকে লাগানো হচ্ছে, এইখানে আরকে লাগানো হচ্ছে। তো একটা লাইনে তুমি যেখানে খুশি আরকে লাগাতে পারো, তাতে ভ্যালু চেঞ্জ হয় না। ঠিক আছে, ধরো একটা আরকে তুমি এই জায়গায় লাগালে, আর একটা আরকে তুমি কী করলে, তুমি এইখানে লাগালে। ঠিক আছে, আর একটা আরকে তুমি কী করলে, তুমি এই পয়েন্টে লাগালে। ঠিক আছে, তো যেখানে লাগাও না কেন, যদি এরা সেম পোল দিয়ে শুরু হয়ে সেম পোলে গিয়ে শেষ হয়, অর্থাৎ একই টার্মিনাল দিয়ে শুরু একই টার্মিনালে গিয়ে শেষ হয় এবং একটাই লাইনে কমপ্লিট থাকে, তখন আর এর মানও চেঞ্জ হয় না। ঠিক আছে, এবং ভ্যালু সেমই ধরা হয়, অর্থাৎ সব কটা ডায়াগ্রাম সেম। সব কটা ডায়াগ্রাম যখন সেম, তখন অ্যামিটার কিন্তু একই কারেন্ট সব কটাতে কী করবে, মেজার করবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ডি উড বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। আরেকটা জিনিস, অ্যামিটার সম্পর্কে কয়েকটা কথা যদি তোমাদের বলি, অ্যামিটার সেটা হচ্ছে, অ্যামিটারকে প্রথম কথা শ্রেণী বর্তনীতে ইউজ করা হয়। ঠিক আছে, আর দ্বিতীয় কথা মনে রাখবে, অ্যামিটারের যে রোধ হয়, নিজস্ব ব্যক্তিগত যে রোধ হয় অ্যামিটারে, সেটা ভীষণ কম হয়, ভীষণ 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 টু দি পাওয়ার 200 কম হয়। ঠিক আছে, চল পরের প্রশ্ন। দুদাগ, নিচের চিত্রগুলোতে 12 ভোল্টের ব্যাটারির সাথে রোধ বা রোধের কম্বিনেশন যুক্ত আছে, যে তাপ উৎপন্ন হবে সেটা কী হবে। দেখো হিটের যে ফর্মুলা আমি একটু আগে তোমাদের করালাম, I² RT। ঠিক আছে, এটা আসে বেসিক্যালি কোথা থেকে, এটা আসে বেসিক্যালি হিট ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু টি থেকে আসে। ঠিক আছে, ভি ইন্টু আই ইন্টু টি থেকে বেসিক্যালি এটা আসে। ওকে, ভি ইন্টু আই ইন্টু টি থেকে আসে। কীভাবে আসে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে আসে। দুটো ফর্মুলাকে ডিরাইভ করে দেখি। এটা হচ্ছে হিটের অ্যাকচুয়াল ফর্মুলা, ভোল্ট ইন্টু আই ইন্টু টি। দেখো ভি ইকুয়াল টু আইআর, এটা আমরা জানি, ভি ইকুয়াল টু আইআর, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, আমি তোমাদের নিচে লিখছি, এই পাশে লিখছি, ভি ইকুয়াল টু আইআর, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু আইআর। তো এই ভি এর জায়গায় তুমি যদি আইআর পুট করো, এই ভি এর জায়গায় তুমি যদি আইআর পুট করো, এইদিকে অলরেডি একটা আই আছে, এইদিকে টি আছে, তো কী আসছে এখান থেকে, I² RT। ঠিক আছে, এইভাবে হিটের ফার্স্ট ফর্মুলা আমাদের বেরোয় I² RT। ঠিক আছে, আচ্ছা হিটের নেক্সট ফর্মুলা কীভাবে বেরোবে দেখো, আমরা ভি পুট করেছি, আমরা যদি আয়ের মান পুট করি, দেখো এখানে আরেকটা জিনিসও তো হয়, I ইকুয়াল টু ভি বাই আর, এটা আমাদের হয়। তো এখান থেকে যদি আমি পুট করি যে, এবারে আমি ভি এক রাখছি, আইটাকে চেঞ্জ করছি, তো ভি আই টি। ঠিক আছে, এর জায়গায় আমি যদি এখানে লিখি ভি ইন্টু ভি বাই আর ইন্টু টি, এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, V² বাই আর টি আমাদের আসছে। কী আসছে, V² বাই আর টি আমাদের আসছে। এটাও হিটের একটা ফর্মুলা হয়। আমরা এই সবুজে যেটা লিখেছি সেটাকে আমরা ইউজ করবো। অ্যাকচুয়ালি হিটের 3টে ফর্মুলা, এইটা 2 হচ্ছে এইটা, 3 হচ্ছে এইটা, একটা 3টে ফর্মুলা আমাদের হিটের হয়। ঠিক আছে, তা আমরা কী করব, হিটের যে সবুজ রঙের যে তোমাদের ফর্মুলা সেইটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সবুজ রঙের যে ফর্মুলা সেটা কী করবো, আমরা অ্যাপ্লাই করব। দেখো কেন অ্যাপ্লাই করব, কারণ দ্রুত হবে সোজা কথা বলতে। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে 12 ভোল্ট 2 ওহম আছে। তো ফর্মুলা অ্যাপ্লাই করো, হিট আমাদের এখানে কী হবে,
ভিএস স্কোয়ার মানে 12 স্কোয়ার বাই আর, ঠিক আছে, 12 স্কোয়ার হবে বাই আর, 12 স্কোয়ার বাই আর মানে কত হবে, মানে 144 বাই আর মানে 2, তার মানে 72, আর এখানে টি। এবার দেখো তোমরা বলবে স্যার টি আপনি কী করে নিলে, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেখো যখনই কোনো কিছু বলা নেই তখন আমরা টিকে টি ধরে নেবো, বাই ডিফল্ট প্রত্যেকটা ক্ষেত্রে ধরে নেবো টিটা টিই থাকবে, তাহলে অঙ্ক করা যাবে না, ঠিক আছে। তো এখানে হিট যেটা প্রডিউস হবে সেটা হবে 72 টি, এই ফর্মুলা ধরে ভি স্কোয়ার বাই আর টি, ভি হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, পুট করো ফর্মুলা তুমি পেয়ে যাবে। নেক্সট আমাদের হিটের যে ভ্যালু হবে সেটা আমাদের কী আসবে, এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের দুটো আমাদের সিরিজ সার্কিটিংয়ে আছে, মানে ঠিক আছে, তার মানে 2 প্লাস তোমাদের 2 মানে 4 ওহম আমাদের এখানে হবে, টোটাল আমাদের এখানে সিরিজ সার্কিটিংয়ে আছে 2 প্লাস 2 4 ওহম হবে, ঠিক আছে। তার মানে কী করবো, 12 স্কোয়ার বাই 4, 12 স্কোয়ার বাই 4 করলে কত হয়, আমরা দেখতে পাচ্ছি 36 হয়। এখানে আমাদের যেটা হিট আসবে সেটা আমাদের আসবে 36টি, ঠিক আছে। আচ্ছা পরেরটা কী হবে, পরেরটা দেখতে পাচ্ছি এরা আমাদের প্যারালাল সার্কিটিংয়ে আছে, তার মানে 1/2 প্লাস 1/2, ওভারঅল রোধ আমাদের কী হবে 1/1, তার মানে আমাদের রোধ হবে 1, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের রোধ আসবে 1 ওহম, এখানে আমাদের রোধ কী আসবে 1 ওহম, ঠিক আছে। তো হিটের ফর্মুলা তুমি পুট করো, এখানে দেখতে পাচ্ছ 12 স্কোয়ার বাই 1, কারণ ভোল্ট তো আমাদের 12ই, 12 স্কোয়ার বাই 1 টি, 12 স্কোয়ার বাই 1 টি মানে কত 144টি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ হিট কোনটাতে বেশি হচ্ছে, 3 নম্বরে আমাদের হিট বেশি হচ্ছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, ম্যাক্সিমাম ইন কেস 3। এইবার অনেকের সন্দেহ হবে যে স্যার এটা কী করে হচ্ছে, প্যারালাল সার্কিটিংয়ে তো আমরা নর্মালি কী জানি যে আমাদের যখন দেখো এই যে ফর্মুলা আছে না এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাই যে আয়ের মান যখন সেম থাকে, পয়েন্ট টু বি নোটেড, যদি এই তিনটেতে বলা থাকতো আই সব কটাতে সমান, তখন কিন্তু যেখানে রোধ কম সেখানে হিটও কম হতো, যেখানে রোধ বেশি সেখানে হিট বেশি হতো। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটা যে আই সেম নয় সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা তো আই সেম কখনোই হবে না, যেহেতু আই সেম হচ্ছে না, কারণ দেখো রোধ চেঞ্জ হয়ে যাচ্ছে, রোধের উপর বেস করে আইও চেঞ্জ হয়ে যাবে, সেহেতু আমরা দেখতে পাবো যে আই যেহেতু সেম নয়, ফলে এমন ফর্মুলা আমরা লাগাতে পারবো না যে রোধ যেখানে বেশি সেখানে হিট বেশি, তেমন হবে না। এখানে তোমাকে আই বের করতে হবে, তার নিরিখে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো এই ফর্মুলা অ্যাপ্লাই করে, অথবা তুমি ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো সবুজ রঙের যেটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই তিনটে হয় হিটের ফর্মুলা, পাওয়ারের মতো হিটের তিনটে ফর্মুলা হয়, বইতে একটা দেওয়া থাকে, ঠিক আছে। ওকে চলো পরের প্রশ্ন। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, এটাকে বাংলা করা হয়নি, ঠিক আছে, কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, যাই হোক চলো সব কিছু বাংলা করা সম্ভব না শর্ট টাইমে। এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি মানে রোধাঙ্ক, ঠিক আছে, রোধাঙ্ক। তো বলেছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি অফ এ গিভেন মেটালিক, মেটালিক মানে ধাতু, ঠিক আছে, অর্থাৎ কোনো ধাতুর জন্য রোধাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে, এইটা তোমাদের প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। ধাতুর ওপর রোধাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে, মনে রাখবে ধাতুর ক্ষেত্রে রোধাঙ্ক দুটো জিনিসের ওপর নির্ভর করে। এক হচ্ছে ধাতুটা কী টাইপের, টাইপ অফ মেটেরিয়াল, টাইপ, ঠিক আছে, অর্থাৎ বলতে পারি আমরা উপাদান, কোন ধরনের উপাদান দিয়ে তৈরি ওটা, মানে ধাতুটা কি, 1 নম্বর কথা, সেটা কপার হবে না অ্যালুমিনিয়াম হবে না কি, ঠিক আছে। আর 2 নম্বর কি টেম্পারেচার, তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা, ওকে, তাপমাত্রা, এই দুটো জিনিসের উপর বেসিক্যালি এটা নির্ভর করে। ধাতুর ক্ষেত্রে রোধাঙ্ক এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। এখানে দেখো লেন্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য, এটা তো অ্যান্সার নয়, মোটা অ্যান্সার নয়, শেপ অ্যান্সার নয়, নেচার অফ দ্য মেটেরিয়াল, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এছাড়াও তাপমাত্রার উপর নির্ভর করে, এখানে এইটা রয়েছে, এটা আমাদের অ্যান্সার হবে উপাদান, ঠিক আছে। এটার বাংলা কি, নেচার অফ দ্য মেটেরিয়াল মানে কি উপাদানের প্রকৃতি, এটা মানে কি প্রকৃতি, প্রকৃতি অফ উপাদান, উপাদানের প্রকৃতি। হলো ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস, রোধাঙ্ক সমান সমান কী হয় এটা একটু বলে দিই, ঠিক আছে। রোধাঙ্কের সঙ্গে রোধের ফর্মুলা কী, দেখো রোধাঙ্ক সমান সমান যেটা হয় সেটা হচ্ছে তোমাদের রোধাঙ্কের ফর্মুলা কি ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার। এটা আসে কোথা থেকে ওহম মিটার, এটা আসে হচ্ছে রোধ ইকুয়াল টু যেটা লেখা যায়, রোধাঙ্ক ইকুয়াল টু যেটা লেখা যায় যে রোধ ইনটু ক্ষেত্রফল, ঠিক আছে, বাই তোমাদের কী হবে দৈর্ঘ্য, ঠিক আছে। এইটা হচ্ছে রোধাঙ্ক ইকুয়াল টু লেখা যায় রোধ ইন্টু ক্ষেত্রফল বাই তোমাদের দৈর্ঘ্য। এখন দেখো ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তো মিটার স্কোয়ারকে মিটার দিয়ে কাটলে মিটার থেকে যাবে আর রোধ থেকে যাবে, তো রোধ ইন্টু মিটার মানে ওহম ইন্টু মিটার, দ্যাট ইজ ওয়াই রোধাঙ্কের যে একক হয় সেটা হয় ওহম মিটার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। 4 দাগ বলেছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে ওই ফিলামেন্টের একটি নির্দিষ্ট ক্রস সেকশানে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে 16 সেকেন্ডে, ঠিক আছে।
দেখো আমরা একটা জিনিস ভালো করেই জানি যে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমাদের কী হয় 1 কুলম্ব বাই 1 সেকেন্ড হয়, ঠিক আছে, এটা আশা করি তোমরা জানো 1 কুলম্ব বাই 1 সেকেন্ড হয়, ঠিক আছে। এগুলো সব এক্সাম্পলারের প্রশ্ন, একদম মানে যে তোমাদের এখানে দাগ নম্বর আছে সেম দাগ নম্বরে এই প্রশ্ন আছে, ঠিক আছে, চাইলে খুলে দেখে নিতে পারো। তো 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তোমাদের কি বলছে এখানে, তোমাদের দেখো 1 কুলম্ব ইকুয়াল টু আমরা এখান থেকে কী পাচ্ছি, 1 কুলম্ব ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড এটা আমরা পাচ্ছি, ওকে, এই আমরা পাচ্ছি বেসিক্যালি, ওকে। আচ্ছা, তো আমি এখানে লিখছি এখানে 1 কুলম্ব ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, ঠিক আছে। তো 1 কুলম্ব মানে কতগুলো ইলেকট্রন হয়, 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন হয়, ঠিক আছে। 1 কুলম্ব ইকুয়াল টু কী হয়, 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন হয়, এতটি ইলেকট্রন হয়, ঠিক আছে, ওকে, এতটি ইলেকট্রন, ই ফর ইলেকট্রন, ঠিক আছে। তো এতটি ইলেকট্রন ইকুয়াল টু আমাদের হবে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এখানে 1 সেকেন্ড বলেনি, এখানে বলেছে 16 সেকেন্ড, ঠিক আছে। তো এর সঙ্গে তুমি কী করো, 16 যোগ করে দাও, মানে গুণ করে দাও বেসিক্যালি, এত ইন্টু 16। দেখো এইটা আমাদের বাম পক্ষ, এইটা আমাদের ডান পক্ষ। 1 কুলম্ব ইকুয়াল টু এইটা, আর 1 কুলম্ব ইকুয়াল টু 6.25 ইন্টু 10⁻18টি ইলেকট্রন, ঠিক আছে, ওকে। তো 1 কুলম্ব ইকুয়াল টু এইটা, আর 1 কুলম্ব ইকুয়াল টু আবার এইটা 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, কিন্তু এখানে 1 সেকেন্ড বলেনি, এখানে বলছে 16 সেকেন্ড। তো এখানে যদি তুমি 16 গুণ করো, তো এদিকেও তোমাকে 16 গুণ করতে হবে, তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে। তো যদি আমরা ইন্টু করি, আমরা দেখতে পাচ্ছি 5 16 80 শূন্য, আয়তা হলো 8, তোমাদের এখানে তোমাদের 32, আর 8-এ হচ্ছে আরেকটা শূন্য হবে 4, 6 96, 96 আর 4-এ হচ্ছে আমাদের 100 বেসিক্যালি, ঠিক আছে। এত ইন্টু এখানে 18 অলরেডি আছে এখানে, ঠিক আছে, এইটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এই জায়গায়। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 10-এর মাথায় কতগুলো শূন্য হবে দেখো। আচ্ছা, এটা একটু করে দেখি, এখানে তোমাদের 0.5, আচ্ছা দুটো আছে, তার মানে দুটো শূন্য এখানে উড়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো 10-এর মাথায় এখানে 2 ইন্টু 10-এর মাথায় এখানে 18, এতটি ইলেকট্রন আমাদের এখানে অ্যান্সার হবে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 10⁻20টি ইলেকট্রন, এতটি ইলেকট্রন। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, 5 দাগ, দেখো এই প্রশ্নটা খুবই টেকনিক্যাল প্রশ্ন এবং ভালো লেভেলের প্রশ্ন। এখানে বলেছে, এটা কিন্তু এক্সাম্পলারের প্রশ্ন, দেখতে পাচ্ছি এনসিইআরটি লেখাও আছে, সেই চিত্রটি চিহ্নিত করো যেটিতে সব কিছুকে সঠিকভাবে যুক্ত করা আছে। দেখো একটু আগে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে অ্যামেটারকে কিন্তু সিরিজ সার্কিটিংয়ে যুক্ত করা হয়, ঠিক আছে। তো প্রথম পয়েন্ট হচ্ছে অ্যামেটারকে সিরিজ সার্কিটিংয়ে যুক্ত করা হয়, এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ভোল্ট মিটারকে যুক্ত করা সমান্তরাল বর্তনীতে। তুমি দেখো এখানে ভোল্ট মিটারকে সিরিজ সার্কিটিংয়ে যুক্ত করা হয়েছে। দেখো আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কারেন্ট কিন্তু পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল যায়, কারেন্ট কখনোই নেগেটিভ টু পজিটিভ টার্মিনাল যায় না। পজিটিভ মানে হচ্ছে যেখানে বিভব পার্থক্য বেশি, নেগেটিভ মানে হচ্ছে যেখানে বিভব পার্থক্য কম। তো কারেন্ট কিন্তু সর্বদাই পজিটিভ টু নেগেটিভ যায়, ঠিক আছে। এবার দেখো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, ঠিক আছে, এখানে কী আছে, প্লাস আছে। তার মানে কারেন্ট এই টার্মিনাল দিয়ে শুরু হবে, এই রোধের মধ্যে দিয়ে পাস করবে, এই অ্যামিটারের মধ্যে দিয়ে পাস করবে, করে ভোল্টামিটারের মধ্যে দিয়ে যাবে, এটা সুইচের মধ্যে দিয়ে গিয়ে নেগেটিভ টার্মিনালে গিয়ে কী হবে, এটা শেষ হবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যামিটারকে শ্রেণী বর্তনীতে লাগানো আছে, এটা কারেক্ট, কিন্তু ভোল্ট মিটারকে সমান্তরাল বর্তনীতে লাগানো নেই, শ্রেণী বর্তনীতে লাগানো আছে, এটা ইনকারেক্ট। তার মানে এটা আমাদের কেটে যাচ্ছে, এটা আমাদের অ্যাকচুয়াল ডায়াগ্রাম, কারেক্ট ডায়াগ্রাম হতেই পারে না। নেক্সট পয়েন্টটা দেখো, এটাতে তুমি দেখতে পাচ্ছ ভোল্ট মিটারকে আমাদের শ্রেণী বর্তনীতে লাগানো নেই, প্যারালাল সার্কিটিংয়ে লাগানো আছে, এটা ওকে। অ্যামিটারকে আমাদের কি লাগানো আছে, শ্রেণী বর্তনীতে লাগানো আছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হতেও পারে। আমি পরেরটায় যাচ্ছি, এখানে দেখো অ্যামিটারকে তোমাকে সমান্তরাল বর্তনীতে লাগানো আছে, যেটা ইনকারেক্ট। অ্যামিটারকে সবসময় শ্রেণী বর্তনীতে লাগানো হয়, ঠিক আছে, যেটা আমাদের ইনকারেক্ট করা আছে, ওকে। নেক্সট পরেরটায় চলো, 4 দাগে চলো। 4 দাগে দেখতে পাচ্ছ ভোল্টকে আমাদের সমান্তরাল বর্তনীতে লাগানো হয়েছে, যেটা কারেক্ট। অ্যামিটারকে আমাকে শ্রেণী বর্তনীতে লাগানো হচ্ছে, যেটা কারেক্ট। অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এই দুটো কেটে বেরিয়ে গেছে ভোল্ট মিটার এবং অ্যামিটারের যে অ্যাকচুয়াল কানেকশন সেটা অনুযায়ী। অ্যামিটারকে শ্রেণী বর্তনী, ভোল্ট মিটারকে প্যারালাল সার্কিটিং বা সমান্তরাল বর্তনীতে লাগানো হয়। এবার দেখো এই দুটোর মধ্যে দুটোই তো অ্যান্সার হতে পারে না, যে কোনো একটা অ্যান্সার। তো ভুল কী আছে, তুমি একটা জিনিস দেখো, তুমি 4 নম্বরে দেখতে পাচ্ছ কারেন্ট পজিটিভ টার্মিনাল যাচ্ছে, তো কারেন্ট এখানে গেল, পজিটিভ টার্মিনালে গেল, গিয়ে দুটো পার্টে ভাগ হবে, একটা এই লাইন বরাবর যাবে, একটা এই লাইন বরাবর যাবে। যখন এই লাইন বরাবর যাবে তখনও কারেন্ট পজিটিভ টু নেগেটিভ যাবে, এটা তাই আছে। দেখো পজিটিভ নেগেটিভ যাচ্ছে 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 যাচ্ছে, এখানে দেখো কারেন্ট কিন্তু এই যে অ্যামিটারের কাছে গেছে নেগেটিভ টু পজিটিভ হয়ে যাচ্ছে, এইটা এখানে ইনকারেক্ট হচ্ছে,
ঠিক আছে, এই জায়গায় তোমাদের সাইন উল্টো আছে, সাইন হবে এইটা আমাদের পজিটিভ হবে, এইটা আমাদের নেগেটিভ হবে, কারণ কারেন্টের ফ্লো এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, এই লাইন গেল এই লাইন গেল 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 গেল, এখানে দেখতে পাচ্ছ এটা নেগেটিভ আছে, কারেন্ট কোনোদিন নেগেটিভ টু পজিটিভ যায় না, কারণ অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ যায়, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও তাই হবে, ভোল্ট মিটারের ক্ষেত্রেও দেখো পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, অ্যামিটার ক্ষেত্রেও দেখো পজিটিভ টু নেগেটিভ যাবে 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 গিয়ে এই নেগেটিভ মেন নেগেটিভে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, আমাদের তাহলে হবে না, তো 4 দাগ কেটে গেল, তার মানে 2 দাগই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কেন 2 দাগ কারেক্ট অ্যান্সার হবে, কারণ দেখে নাও কারেন্ট এই যাচ্ছে যাচ্ছে, দুটো পার্টে ভাগ হবে, দুটো লাইন হবে কারেন্টের, এই লাইনটা একবার এই লাইন যাবে এই লাইন যাবে, এখানে তোমাদের পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, ওকে গেল গেল, এখানেও দেখো পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, এটাও ওকে, তারপর আবার দেখো এখানে গিয়ে তোমাদের নেগেটিভে গিয়ে ম্যাচ করছে, কারেন্ট অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ যাবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কী হবে, 2 নম্বরটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 6 দাগ। দেখো এই প্রশ্নটা অনেকের কাছে কনফিউজিং, আবার অনেকে ইজিলি সলভ করে দেয়। অ্যাকচুয়াল 6 দাগে অ্যাকচুয়াল এনসিইআরটি তোমাদের যে এক্সাম্পলার ছিল তাতে 6 আর 7 দাগ ছিল, তো আমি 6 আর 7 দাগটাকে একসাথে নিয়ে নিয়েছি। ঠিক আছে, 6 দাগে তোমাদের এই প্রশ্নটাই ছিল যে প্রতিটি 1/5 ওহম রেজিস্টার দিয়ে সব থেকে বেশি কত ওহম রেজিস্টার তৈরি করা যাবে। দেখো 1/5 মানে কিন্তু নিচেরটা ওহম নয়, অ্যাকচুয়ালি 1/5 এই পুরোটাই ওহম, অর্থাৎ 1/5 মানে হচ্ছে 0.2 ওহম। ঠিক আছে, 1/5 মানে কি 0.2 ওহম, বা বলতে পারো 0.2 ওহম। ঠিক আছে, তো আমরা জানি যখন আমরা শ্রেণী বর্তনীতে ওহমকে কানেকশান করাই তখন আমরা সবথেকে বেশি রেজিস্ট্যান্স পাই। এখানে বলেছে টোটাল রেজিস্ট্যান্স 5টা, তো একটা কত 0.2 করে, তাহলে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আমরা কী পাবো 1 ওহম পাবো, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স আমরা কী পাবো 1 ওহম পাবো। ঠিক আছে, এটা গেল 6 নম্বর দাগের প্রশ্ন। অ্যাকচুয়াল এনসিইআরটিতে যে তোমাদের 7 দাগ ছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল এনসিইআরটিতে যে তোমাদের 7 দাগ ছিল তাতে প্রশ্নটা দেওয়া ছিল যে এই একই ডাটা দিয়ে বলা ছিল, একটাই বলা ছিল সবথেকে বেশি, একটাই বলা ছিল সবথেকে কম, এবং সেখানে কিন্তু সিরিজ দিয়ে তুমি লাগাবে নাকি প্যারালালে লাগাবে তা বলা ছিল না, বলা আছে প্রতিটি 1/5 ওহম রেজিস্টার দিয়ে সবথেকে বেশি কত ওহম রেজিস্টার তৈরি করা যাবে। আমরা দেখলাম সবথেকে বেশি ম্যাক্সিমাম, এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম, ম্যাক্স বলে লিখছি, ম্যাক্সিমাম কতটা করা যাবে 1 ওহম করা যাবে। এইবার স্টুডেন্টের মধ্যে প্রবলেমটা কী হয়, স্টুডেন্টরা কী করে, আমরা জানি যে প্যারালাল মানে সমান্তরাল বর্তনী, ঠিক আছে, সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা কী জানি, নর্মালি আমরা কী করি, আর ইকুইভ্যালেন্ট পাওয়ার জন্য, অর্থাৎ ওভারঅল আর পাওয়ার জন্য, এটাকে আর ইকুইভ্যাল বা আর টোটাল বলা হয়, তো 1/r টোটাল করার জন্য আমরা কী করি, এগুলো সব 1 করে দিই, তো 1/1/5 প্লাস 1/1/5, এইভাবে 5বার কী হবে তোমাদের গুণ হবে, তার মানে বেসিক্যালি এটা কী হবে 5 ইন্টু 1/1/5 হবে, তো 5 ইন্টু 1/1/5 করলে কী পাই, 5 ইন্টু 5ই পাবো আমরা, কারণ এটা উল্টে যাবে, তার মানে এখানে আমাদের কী আসবে 25 আসবে, এত ওহম আসবে। এবার মনে রাখবে এই যে 25 এসছে এটা কিন্তু 1/r টোটাল এসছে, অনেকে বলবে স্যার এইখানে তো বেড়ে যাচ্ছে 25 ওহম, এটা তো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে তো 1 ওহম হয়েছিল, এখানে 25 ওহম হচ্ছে, তো সমান্তরালে তো বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মনে রাখবে সমান্তরালে কিন্তু কমে, রোধ সমান্তরালে কী হয় কমে যায়, আর শ্রেণী বর্তনীতে লাগালে কী হয় সেটা বেড়ে যায়, ঠিক আছে, বাড়ে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে তো সমান্তরাল বর্তনীতে কমার জায়গায় বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখো অ্যাকচুয়াল তা নয়, 1/r টোটালের ভ্যালু হচ্ছে 25 ওহম, পয়েন্ট টু বি নোটেড, 1/r টোটালের ভ্যালু হচ্ছে 25 ওহম, ঠিক আছে, 1/r টোটালের ভ্যালু কি 25 ওহম, আর টোটালের ভ্যালু 25 ওহম নয়, তাহলে আর টোটাল করতে গেলে কী করবো, এটাকে উল্টে দিতে হবে, দেখো এটাকে উল্টাবো, যখন আমরা আর টোটাল করবো পরের লাইনে তখন আমরা কী করবো, এটাকে উল্টে দেবো, তাহলে এটাকেও আমাকে উল্টে দিতে হবে, তো 1/25 দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 1/25 দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। তো অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আমাদের কী হয়ে যাবে 0.04 এত ওহম হয়ে যাবে। অ্যাকচুয়ালি তুমি যদি এই সার্কিটটাকে সমান্তরালে লাগাও তাহলে যে ওভারঅল রেজিস্ট্যান্স আসবে সেটা আসবে 0.04, সেটা কি আসবে 0.04, তো কারেক্ট অ্যান্সার আমাদের 0.04 আসবে, এটা হচ্ছে মিনিমাম, দিস উইল বি দ্য মিনিমাম, ঠিক আছে, তো মিনিমাম কী হতে পারে 0.04 হতে পারে মিনি, ঠিক আছে, আর ম্যাক্সিমাম কী হতে পারে 1 ওহম হতে পারে, এই জায়গাটা গোলাবে না খবরদার, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখে মনে হতে পারে সব ফিগার সেম, কিন্তু সেম নয়। অলওয়েজ মাথা রাখবে কারেন্ট যখন যায় না তখন পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল যায়, এটা অলওয়েজ মাথা রাখবে। পজিটিভ টার্মিনালকে, বড় টার্মিনালটাকে পজিটিভ ধরা হয়, ছোটো টার্মিনালটাকে নেগেটিভ ধরা হয়। বড় টার্মিনালটাকে পজিটিভ, ছোটোটাকে নেগেটিভ, বড়টাকে পজিটিভ, ছোটোটাকে নেগেটিভ, বড়টাকে পজিটিভ, ছোটোটাকে নেগেটিভ। আর কারেন্ট কী বললাম, অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ যায়, অলওয়েজ পজিটিভ টু
নেগেটিভ যায়। এটা অলওয়েজ মাথা রাখবে। দেখো এর উপরে বেস করে বেশিরভাগ ডায়াগ্রাম দেওয়া হয়েছে। তুমি ক্লিয়ারলি প্রথমটায় দেখো, প্রথমটায় তো কারেক্টই আছে। এটা দেখো পজিটিভ টু নেগেটিভ, আবার পজিটিভ টু নেগেটিভ, আবার পজিটিভ টু নেগেটিভ, আবার পজিটিভ নেগেটিভ। ওকে, এটা গুড টু গো। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো, এটাতে দেখো, এটা দেখতে পাচ্ছ পজিটিভ টু নেগেটিভ, এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ টু পজিটিভ, এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ টু পজিটিভ, আবার দেখতে পাচ্ছ পজিটিভ টু নেগেটিভ। এটা কখনো সম্ভব নয়, এই জন্য এটা কেটে যাবে। পরেরগুলোতে দেখো, এগুলো অ্যাকচুয়ালি ব্যাটারির ডায়াগ্রামই নয়। ব্যাটারির ডায়াগ্রাম হচ্ছে 1 নম্বর 2 নম্বরে কানেকশন ঠিক ছিল, কিন্তু পজিটিভ নেগেটিভ গন্ডগোল করেছে। এগুলো কোনো ব্যাটারির ডায়াগ্রামই হয় না। এবার যদি তোমাকে বলা হয় এই ব্যাটারিটায় কতগুলো সেল আছে বা কতগুলো কোষ আছে, দেখো এক একটা পজিটিভ নেগেটিভ মানে এক একটা সেল। এখানে দেখো একটা সেল আছে, এখানে দেখো দুটো সেল আছে, 3টে সেল, 4টে সেল। অর্থাৎ এই ব্যাটারিতেও 4টে সেল আছে আর নিচেরটাতেও 4টে সেল আছে, কিন্তু লাগানো ভুলভাল হয়েছে। নিচেরটা লাগানো কী হয়েছে, ভুলভাল হয়েছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ব্যাটারি অফ 4 সেল, দিস অলসো দ্য ব্যাটারি অফ এ 4 সেল। এখানে একটাই ব্যাটারি কিন্তু 4টে সেলের ব্যাটারি, এখানে একটাই ব্যাটারি কিন্তু এটাও 4টে সেলের ব্যাটারি, কিন্তু এই দিকে দেখো 2 আর 4 আমাদের ভুল দেওয়া আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 1 নম্বর এখানে বেসিক্যালি কারেক্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ভোল্টেজ বলতে নিচের কোনটাকে বোঝায়। দেখো অ্যাকচুয়াল যদি ভোল্টেজ আমরা দেখি, লাল নিয়ে নিচ্ছি, অ্যাকচুয়াল যদি ভোল্টেজ আমরা দেখি, তো আমরা ভোল্টেজ বলতে কী বোঝাই, কতটা ওয়ার্ক ডান হয়েছে আর কতটা কি হয়েছে, চার্জ মুভ হয়েছে। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই চার্জ, এইটা আমরা বলি ওয়ার্ক ডান বাই চার্জ। ঠিক আছে, সরি 1 মিনিট, ওয়ার্ক ডান বাই চার্জ। এটাকে আর কীভাবে লেখা যায়, জুল পার সেকেন্ড লেখা যায় এটাকে। ঠিক আছে, ভোল্টেজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড, এটা লেখা যায়। ঠিক আছে, তো এটা যদি লেখা যায় যে ভোল্টেজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড, ওয়ার্ক ডান বাই চার্জ মুভ, ভোল্টেজ ইকুয়াল টু কী লেখা যায়, জুল পার সেকেন্ড লেখা যায়। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝো। আচ্ছা, অ্যাম্পিয়ার ইকুয়াল টু কী লেখা যায়, কুলম বাই 1 সেকেন্ড, কিন্তু জুল পার সেকেন্ড হচ্ছে ভোল্টেজের একক। ঠিক আছে, ভি ফর ভোল্টেজ, এটা আমাদের লেখা যায়। এখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি যে নিচে আমাদের, ওপরে তো ওয়ার্ক থাকবে আর নিচে আমাদের চার্জ হবে, এটা কারেক্ট। ঠিক আছে, এখন দেখো এই চার্জকে আবার কী লেখা যায়, চার্জকে কী লেখা যায়, একটু আগে আমি তোমাদের বলেছিলাম আই ফর অ্যাম্পিয়ার, সেটা ইকুয়াল টু কী লেখা যায়, কতটা চার্জ মুভ হচ্ছে এবং সেটা কত টাইমে মুভ হচ্ছে, অর্থাৎ কুলম বাই টাইম। ঠিক আছে, কুলম বাই টাইম মানে কুলম বাই 1 সেকেন্ড বলা যায়। এখানে টাইমের ফরম্যাটে রয়েছে, তো টি ফর টাইম নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, সি এর ফরম্যাট কী আসছে এখান থেকে, এই জায়গা থেকে যদি আমি দেখি, এখান থেকে আমি সি ইকুয়াল টু কী পাচ্ছি, সি ইকুয়াল টু আই ইন্টু টি পাচ্ছি। ঠিক আছে, সি ইকুয়াল টু আমি কী পাচ্ছি, আই ইন্টু টি পাচ্ছি। তো যদি এই দুটোর কম্বিনেশান আমি করি, যে এই দুটোকে যদি কম্বাইন করি, তাহলে আমি ভোল্টেজ ইকুয়াল টু কী পাচ্ছি, ওপরে আমাদের জুল থাকছে মানে ওয়ার্ক থাকছে বেসিক্যালি উপরে আমাদের। ঠিক আছে, আর নিচে আমাদের সি থাকছে, সি বলতে সি ফরম্যাটকে এই ফরম্যাটে লেখা যায়, তো আই ইন্টু টি। আই মানে হচ্ছে আমরা জানি কারেন্ট। ঠিক আছে, তো ওপরে আমাদের ওয়ার্ক, নিচে আমাদের কারেন্ট ইন্টু টাইম। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট অপশন কারেক্ট। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 10 দাগ, চলো অ্যান্সার দাও। বলছে এল দৈর্ঘ্যের একটি নলাকার পরিবাহী আছে যার ক্রসের অভিন্ন ক্ষেত্রফল হচ্ছে এ। দেখো একটা এল দৈর্ঘ্যের একটা নলাকার পরিবাহী আছে, এই হচ্ছে তোমাদের এল দৈর্ঘ্যের নলাকার পরিবাহী, এর লেন্থ হচ্ছে তোমাদের এল। ঠিক আছে, আর এরিয়া অফ ক্রস সেকশন যেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমাদের কি এ। ওকে, আর তোমাদের আর একটা পরিবাহী আছে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ডবল। ঠিক আছে, যেটা হচ্ছে লেন্থে কি এর ডবল, লেন্থে কি এর ডবল। এর লেন্থ বলেছে তোমাদের 12, দেখো সব বলা রয়েছে। ঠিক আছে, ওকে, এবং আর রোধযুক্ত একই উপাদানের, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এরও রেজিস্ট্যান্স তোমাদের আর রয়েছে, এরও রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ তোমাদের আর রয়েছে। ঠিক আছে, তো এরিয়া কী হবে, দেখো পয়েন্ট টু বি নোটেড, এর যে এরিয়া এরটা এরিয়া কিন্তু হবে না। ঠিক আছে, এর যে এরিয়া এরটাতে এরিয়া হবে না, কারণ রোধ সেম বলছে। ঠিক আছে, রোধ আমাদের কী বলছে, সেম, তাহলে এর এরিয়া কত সেটাই আমাদের বার করতে বলেছে। সাপোজ হচ্ছে এর এরিয়া হচ্ছে এক্স, এর এরিয়া হচ্ছে এ, এরিয়া হচ্ছে এক্স। তো কী করব, তো প্রথম কেসে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে রো ইকুইভ্যালেন্ট হবে আর বাই এর সাথে। দ্বিতীয় কেসে আমরা যদি দেখি, রো ইকুইভ্যালেন্ট হবে 2L বাই এক্সের সাথে, এই এক্সের ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা ইকুইভ্যালেন্সি তুলে দিই, ইকুয়াল টু দিই, তাহলে আমাদের এখানে কিসের সাইন আসবে, রো এর সাইন আসবে। রো মানে কি, রো মানে হচ্ছে রোধাঙ্ক বেসিক্যালি, আর এখানেও যদি আমরা ইকুয়াল টু তুলে দিই, তাহলে আমাদের কী আসবে, রোধাঙ্কের সাইন আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটাও আর এর ভ্যালু, এটাও আর এর ভ্যালু, তো দুটোকে ইকুয়াল করে দেওয়া যায়। দুটো ইকুয়াল করে দেখতে পাচ্ছি রোধাঙ্ক কেটে বেরিয়ে যাবে, তো এই রোধাঙ্ক লেখাও যায় না লেখাও সমান। এখানে যদি এলকে তুমি কাটো, এটাও এল এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, তো এক্সের যে ভ্যালু আসছে আমরা দেখতে পাচ্ছি 2A আসছে। ঠিক আছে, অর্থাৎ এই এক্সের যে ভ্যালু সেটা এর রেসপেক্টিভে ডবল হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, আগে যা ক্ষেত্রফল ছিল এবারে ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ।
ঠিক আছে, অর্থাৎ 2A কোথায় আছে 2A যে সি, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, চল পরের প্রশ্ন। আচ্ছা 11 দাগ, দেখো এই প্রশ্নটা বেসিক্যালি ওহমের লয়ের উপর বেস করে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নটা অলরেডি রেলে কিন্তু পড়ে গেছে, 17 তারিখ বা 18 তারিখে এই প্রশ্নটা পড়েছিল। ঠিক আছে, ভি ইকুইভ্যালেন্ট হয় আয়ের সাথে, এইটা হচ্ছে ওহমের ফর্মুলা, অর্থাৎ যতটা বিভব পার্থক্য সেই পরিমাণই হবে আমাদের কি অ্যাম্পিয়ার, সেই পরিমাণ নয় অ্যাকচুয়ালি, বিভব পার্থক্য যদি বাড়ে অ্যাম্পিয়ারও আমাদের বাড়বে। ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্য যত বাড়বে তড়িতের প্রবাহ তত বাড়বে, এই হচ্ছে ফর্মুলা হয় আমাদের ওহমের ফর্মুলা, আমরা এইটা জানি। এবং সেক্ষেত্রে কী করতে হয়, টেম্পারেচারকে কী করতে হয়, নির্দিষ্ট রাখতে হয়। ঠিক আছে, এইটা ফর্মুলা আমরা জানি। এর থেকে একটা আমরা ডিরাইভ করতে পারি ভি ইকুয়াল টু IR। ঠিক আছে, এর থেকে আমি আরেকটি জিনিস ডিরাইভ করতে পারি ভি বাই আর ইকুয়াল টু আমরা আই ডিরাইভ করতে পারি। ঠিক আছে, ভি বাই আর ইকুয়াল টু আমরা আই ডিরাইভ করতে পারি, বা এখান থেকে আমরা এমভাবে বলতে পারি ভি বাই আই ইকুয়াল টু আর, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের সঙ্গে রেজিস্টার যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক, তড়িৎ প্রবাহের সঙ্গে রেজিস্টার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রবাহ যত কমবে, রেজিস্ট্যান্স যদি বাড়ানো হয় প্রবাহ কমে যাবে, রেজিস্ট্যান্স যদি বাড়ানো হয় দেখো বাড়ছে, এটা কমছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এর ওপর বেস করে দুই প্রকারের গ্রাফ হয়, একটা তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা ভিআই গ্রাফ, দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে ভিআই গ্রাফ। ঠিক আছে, আর একটা হয় তোমাদের কি আইভি গ্রাফ, একটা হয় তোমাদের ভিআই গ্রাফ, আর একটা হয় তোমাদের কি আইভি গ্রাফ। ঠিক আছে, তো এইখানে যেটা দেওয়া রয়েছে সেটা ভিআই গ্রাফ। দেখো কী করে চিনব যে এটা ভিআই গ্রাফ না আইভি গ্রাফ, মনে রাখবে যদি এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ভোল্ট থাকে, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমাদের আই থাকে, তখন এটাকে আমরা বলি ভিআই গ্রাফ। তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, আর উপরে যেটা থাকে সেটা আমরা জানি ওয়াই অ্যাক্সিস। দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ভোল্ট দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি এটা একটা ভিআই গ্রাফ। ঠিক আছে, আচ্ছা আর জিনিস তোমাকে জানতে হবে, দেখো এর ডাইরেক্ট আমি বলে দিতেই পারি। ঠিক আছে, ডাইরেক্ট বলে দিচ্ছি, চলো যাদের ডাইরেক্ট শোনার ইচ্ছা। ভিআই গ্রাফ যদি হয় মনে রাখবে আই যত বাড়বে আর তত কমবে, এটা হচ্ছে সম্পর্ক। ভিআই গ্রাফ যদি তুমি নাও তাহলে আই যত বাড়বে আর তত কমবে, তুমি দেখতে পাচ্ছ এটা ভিআই গ্রাফ। তো ভিআই গ্রাফে দেখো আই বাড়ছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে যাচ্ছে মানে আই বাড়ছে, ওপর দিকে যাচ্ছে মানে আই বাড়ছে, আর এদিকে আমাদের ভোল্টও বাড়ছে। ঠিক আছে, তো আই যত বাড়ছে তত আমাদের রেজিস্ট্যান্স কী হবে, কমে যাবে, তার মানে R1 এর ভ্যালু আমাদের হবে সব থেকে কম, তারপর আমাদের R2 এর ভ্যালু হবে। ঠিক আছে, তারপর আমাদের কী হবে, R3 এর ভ্যালু হবে। ঠিক আছে, এই আমি তোমাদের বলে দিলাম, ভিডিও খতম, পরের প্রশ্নে চলে যাও, যাদের বেসিকটা জানার দরকার নেই, যারা ডিটেলস জানতে চাও না যে কেন এটা হয়। ঠিক আছে, আর যাদের জানার দরকার আছে তারা একটু থেকে যাও, রয়ে যাও। ঠিক আছে, দেখো ঠিক আছে, এভাবে তোমাদের বলছি, স্লোপ শব্দটা তোমাকে জানতে হবে। স্লোপ কাকে বলা হয়, স্লোপ মানে বেসিক্যালি থিটা। ঠিক আছে, ট্যান থিটাকে স্লোপ বলি। ঠিক আছে, ট্যান থিটাকে কী বলা হয়, স্লোপ বলা হয়। থিটা বলতে কি, দেখো এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অর্থাৎ এই লাইনগুলো এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করছে তাকে আমরা স্লোপ বলছি। দেখো থিটা, এটা দেখো আরেকটা থিটা, এটা দেখো আরেকটা থিটা, তুমি বলো কোন থিটাটা সব থেকে বেশি, এটা θ1 ধরো, এটা θ2 ধরো, এটা θ3 ধরো। ঠিক আছে, θ1 মানে কোণের কথা বলছি, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা অ্যাঙ্গেল। ঠিক আছে, প্রথমটা θ1 তৈরি করেছে, পরেরটা θ2, পরেরটা, তারপর একটা θ3। তো তিনটে দাগ আছে, তিনটে দাগ এই এক্স অ্যাক্সিসের সঙ্গে দেখতে পাচ্ছ কোণ তৈরি করেছে। ঠিক আছে, তো আমি যদি দেখি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমি নর্মাল একটা ইকুয়েশন জেনারেট করছি এখান থেকে, স্লোপ মানে কি ট্যান থিটা, ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজি, জাস্ট শুনে যাও, থিটা মানে কি একদম ইজি। এবার দেখো এই ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কী হয় বলো, লম্ব বাই ভূমি। তো চলো লম্বই লিখছি, আমি পারপেন্ডিকুলার লিখতে চাইছিলাম, লম্ব বাই ভূমি। ঠিক আছে, লব। ঠিক আছে, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি এখানে কি, তুমি একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি প্রথমটাকে নিই, ফার্স্ট যে দাগটা আছে এটাকে যদি আমি নিই, ঠিক আছে, প্রথম যদি দাগটাকে আমি নিই, ধরো আমি তোমাদের সাপোজ ধরো আমি তোমাদের একটা কাজ করছি, জাস্ট মিনিট দাঁড়াও, এই যে এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা হচ্ছে আমাদের লম্ব, আর এইটা কার ইকুয়াল হবে, এইটা যতটা। ঠিক আছে, যদি আমি এখানে একটা দাগ টেনে দিই, ঠিক আছে, এইটা কার ইকুয়াল হবে, এইটা যতটা, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর এই লাইনটা যত পয়েন্ট পর্যন্ত গেছে এটাও আমাদের তত পয়েন্ট পর্যন্ত গেছে। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে, আই আছে, পয়েন্ট টু বি নোটেড, ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে, আই আছে, তাই না, ভালো করে বোঝো, এই লাইনটা যতটা দৈর্ঘ্য এই পর্যন্ত, এরও দৈর্ঘ্য ঠিক ততটা, তো এই লাইনটা বরাবর কি আছে, আই আছে, তার মানে লম্ব আমাদের আইয়ের যে ভ্যালু সেটা আসবে, তো আইয়ের ভ্যালু হচ্ছে আমাদের লম্ব এলো। ঠিক আছে, আইয়ের ভ্যালু আমাদের কী হলো, লম্ব। আচ্ছা, ভূমির ভ্যালু কী হবে, দেখো
এই লাইনটা ভূমি, এই যে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার জন্য এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এইখানে এই যে ভূমিটা আমাদের কি ভোল্টেজ, মানে ভূমি এখানে ভোল্টেজ, ঠিক আছে, ভূমি এখানে কি ভোল্টেজ, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার এর থেকে যদি আমরা রিলেশন বার করি, কি রিলেশন পাচ্ছি দেখো, আমরা দেখতে পাচ্ছি স্লোপ ইকুয়াল টু স্লোপ মানে কিন্তু ট্যান থিটা, সেটা ইকুয়াল টু আমাদের কী হবে আই বাই ভি, ঠিক আছে। দেখো আই বাই ভি বলতে আবার কী বোঝায়, দেখো ভিকে আমরা কী লিখতে পারি, ভিকে আমরা লিখতে পারি আইআর, ভিকে আমরা কী লিখতে পারি আইআর, এই যে এখান থেকে আমরা আইআর লিখতে পারি। তো এই আই যদি কেটে দাও তুমি দেখতে পাচ্ছ আই বাই আর আসছে। তো স্লোপের মান এখানে কি আসছে আই বাই আর। স্লোপ বলতে আমি কী বলেছিলাম ট্যান থিটা বলেছিলাম, আমি শর্টে তোমাদের থিটা বলছি, ঠিক আছে, ট্যান থিটাই হয়, শর্টে আমি তোমাদের থিটা বলছি। স্লোপ বলতে আমি কী বুঝলাম থিটাকে বলেছিলাম, তার মানে এখানে থিটার মান উল্টো হবে আইআরের, ঠিক আছে, অর্থাৎ থিটা যত বাড়বে আর তত কমবে। দেখো সম্পর্ক কী বলেছে, থিটা কী আসছে এখানে, থিটা ইকুয়াল টু আইআর এসছে, বেসিক্যালি ট্যান থিটা, তবু আমি থিটা বলেই তোমাদের বলছি, থিটা ইকুয়াল টু কী আসছে আইআর। তোমাদের থিটা যত বাড়বে আর তত কমবে। তুমি দেখো এখানে দেখো থিটার মান 1, থিটা 1, থিটা 2, থিটা 3, বলো থিটা 1-এ স্লোপ কি, স্লোপ বলতে থিটা বোঝাচ্ছে, এই যে স্লোপ বলতে কি, স্লোপ বলতে কতটা আনত হয়েছে, ঠিক আছে। তুমি দেখো এখানে থিটার মান কি হচ্ছে দেখতে পাচ্ছ, রোধের ব্যাসানুপাতিক হচ্ছে। এবার দেখো যত আমাদের কারেন্ট বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যত আমাদের যাচ্ছে তত দেখো আমাদের এখানে স্লোপও বাড়ছে, ঠিক আছে। আর স্লোপ যত বাড়ছে এক্ষেত্রে কী হবে আর এর মান কমে যাবে, ঠিক আছে। স্লোপ যত বাড়বে দেখো এই একদম হাইয়েস্ট পয়েন্টে দেখো এটা তো এতটা গেছে, আর এটা কতটা গেছে, এটা দেখো এতটা মতো গেছে, এটা কতটা গেছে, এটা মোটামুটি এতটা মতো গেছে, যদি আমি ধরে নিই এতটা মতো গেছে। তো এই দেখো সব থেকে বেশি কারেন্ট কোথায় আছে, এইখানে আছে, এই জন্য এর স্লোপ দেখো সব থেকে বেশি কারেন্ট কোথায় আছে, এইখানে আছে, এইখান জন্যই তো এই পয়েন্টটা তৈরি হয়েছে, আর এই পয়েন্টের জন্যই তো এই লাইনটা তৈরি হয়েছে, এই লাইনের জন্যই তো এই থিটাটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই থিটা আর এই লাইন দেখো সমানুপাতিক সম্পর্কে আছে, আর এই থিটার সঙ্গে আরেক সম্পর্কটা ব্যাসানুপাতিক। তার মানে যত মনে করে ভালো করে বুঝবে ভিআই গ্রাফে, এই কারণে পয়েন্ট টু বি নোটেড, কেন এটা হচ্ছে এটা বোঝালাম। ভিআই গ্রাফ, এটা ভিআই গ্রাফ বলেছিলাম, ভিআই গ্রাফে থিটা যত বাড়বে রোধ তত কমবে, আর থিটা যত বাড়বে আই তত বাড়বে, ফলে থিটা যত বাড়বে আই তত বাড়বে, রোধ তত কমে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারলাম। আচ্ছা এর উল্টোটা যেটা, ঠিক আছে, যেটা ভিআই গ্রাফ, আইভি গ্রাফটা চলো আলোচনা করে নিই, ঠিক আছে। কিন্তু তোমরা শর্টে কী মনে রাখবে, শর্টে যেটা বলেছিলাম শর্টে ওইটাই মনে রাখতে হবে, শর্টে, ঠিক আছে, এত কিছু তো পরীক্ষার সময় করা সম্ভব না, এটা বোঝালাম। শর্টে তোমরা কী মনে রাখবে যে ভিআই গ্রাফে পয়েন্ট টু বি নোটেড, কী গ্রাফ বলছি এই সম্পর্কটা ভালো করে মাথায় রাখবে। ভিআই গ্রাফে যত আই বাড়ে তত আর কমে, আই যত বাড়ে আর তত কমে, সেই জন্য যত আই বাড়ছে দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট আই, এই যে আই ছিল এর সঙ্গে ম্যাচ করাবে, মোটামুটি এর সঙ্গে ম্যাচ করাবে, যত আই বাড়বে আর তত কী হবে কমে যাবে, এটা ভিআই গ্রাফে হয়, ঠিক আছে। সো R3 সব থেকে বেশি হবে, R2 সব থেকে বেশি, তারপরে হবে R1, অর্থাৎ R1 সব থেকে কম হবে, ঠিক আছে, উল্টো রিলেশন হবে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে সি। চলো এরপরে একটা ফাঁকা পেজ নিচ্ছি, এইটার উপরে বেস করে আমি তোমাদের আরেকটা আলোচনা করে দিচ্ছি। 3টে নাইক্রোম তার আছে যাদের রোধ হচ্ছে R1, R2 এবং R3। তুমি দেখতে পাচ্ছ এটা আইভি গ্রাফ। এখন দেখো এখানে তোমরা বলবে তো স্যার এটা তো বলাই আছে আইভি গ্রাফ, তো আমার তো ইজি হয়ে যাবে। অনেক সময় বলা থাকে না, শুধু গ্রাফ বলে উল্লেখ থাকে, সেই তোমাকে ডিসকাস করে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কোনটা কী গ্রাফ। তুমি দেখতে পাচ্ছ এখানে এবারে দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমাদের আই আছে, এই দেখো, ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভোল্ট আছে, সেই জন্য আমরা এটাকে আইভি বলবো। এক্স আর ওয়াই এইভাবে বসে। তোমরা জানো যে কোঅর্ডিনেট জিওমেট্রিতে এক্সের যে কোঅর্ডিনেট সেটা আগে বসে, ওয়াইয়ের কোঅর্ডিনেট পরে বসে, এই জন্য এক্সের যেটা আই সেটা আগে হয় উচ্চারণে আমরা বলি, আর ভি এরটা পরে হয়, ওই জন্য আইভি বলি এটাকে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন রিজন। তো আমি দেখতে পেলাম যে এক্স বরাবর আমাদের আই আছে আর ওয়াই বরাবর আমাদের ভি আছে, এই জন্য এটা হচ্ছে আইভি গ্রাফ, এখানে বলাও আছে, এই দেখো এখানে বলাও রয়েছে। এবার এখানে বলেছে যে তোমাদের এইবার চলো এবার কী হবে, দেখো আবার সেম আমরা দেখতে পাচ্ছি স্লোপ আমাদের কী হবে, স্লোপ আমাদের হবে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা হবে স্লোপ, আর সেটা বরাবর আমরা কী জানি লম্ব বাই ভূমি জানি আমরা, ঠিক আছে, লম্ব বাই আমরা ভূমি জানি। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, তুমি যদি এই লাইনটাকেই দেখো ক্লিন, এই লাইনটাকে দেখো, এখানে একটা তৈরি হয়েছে সিমিলার, এই বিন্দুটা আমাদের এখানে গিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখো একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ত্রিভুজের লম্ব কোনটা, যেটা হচ্ছে ভোল্ট, এই ত্রিভুজের লম্ব কোনটা, দেখো এখান থেকে এইটার যা দৈর্ঘ্য, এখান থেকে এইটার দৈর্ঘ্য তো সেম, তার মানে লম্ব আমাদের ভোল্ট, ঠিক আছে, লম্ব আমাদের কি ভোল্ট, এখানে লেখাই রয়েছে ভোল্ট, চলো এটা দাগিয়ে দিই, ঠিক আছে, এটা আমাদের ভোল্ট। আচ্ছা ভূমি কোনটা আমাদের, ভূমি তো আমাদের আই,
ভূমি আমাদের কি, ভূমি হচ্ছে আমাদের আই, ঠিক আছে। তো ভোল্ট বাই আই, এটা কি ভোল্ট করে দিচ্ছি, ঠিক আছে, ভোল্ট বাই আই, ওকে। তো ভোল্ট বাই আই, এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, আমি এখানে লিখছি তোমাদের, ট্যান থিটা, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের ভোল্ট বাই আই এসছে, ঠিক আছে। তো তুমি একটা জিনিস বলো, ভোল্ট সমান সমান আমরা কী জানি, ভোল্ট সমান সমান আমরা জানি আই আর নিচে আমাদের কী আছে আই, এটা কেটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে আর এর ইকুইভ্যালেন্ট। দেখো এখান থেকে ইকুয়ালটা আমরা আর পাচ্ছি। তার মানে এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, ধরো এইটা হচ্ছে থিটা 1, এইটা হচ্ছে আমাদের থিটা 2, 1 2, আর দিস ওয়ান ইজ থিটা 3, ধরো এটা আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, থিটা কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে আর এর সাথে, অর্থাৎ থিটা যত বাড়বে আরও তত বাড়বে। পয়েন্ট টু বি নোটেড, থিটা যত বাড়বে আর তত কী হবে আমাদের বাড়বে, ঠিক আছে। এইখানে আমরা কি দেখলাম, থিটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আর এর সাথে, অর্থাৎ থিটা যত বাড়বে আরও আমাদের কী হবে তত বাড়বে। তো মনে রাখবে আইভি গ্রাফে যদি গ্রাফটা হয় আইভি, ইফ দ্য গ্রাফ ইজ আইভি, ঠিক আছে, দেন যত আমাদের এই যে থিটা বাড়ে, যেটা বললাম আর কি, আমি বারবার রিপিট করতে চাইছি না, থিটা যত বাড়ে আর তত বাড়ে। তার মানে এখানে আমাদের কী হবে, R1 বেশি হবে, R2 তার পরে হবে, R3 একদম ছোট হবে, অর্থাৎ নর্মাল যা হওয়ার তাই হবে, ঠিক আছে। R1 R2 R3, এখানে কারেক্ট অ্যান্সারের আমাদের বি। আগেরবার মনে করে দেখো কারেক্ট অ্যান্সার আমাদের সি ছিল, ঠিক আছে। দেখো এখানে থিটা, কোন থিটাটা ছোটো বলে, এইটা ছোটো না এইটা ছোটো না এইটা ছোটো, দেখতে পাচ্ছি থিটা সব থেকে ছোটো এইটা, ঠিক আছে, থিটা সব থেকে ছোটো এইটা। তো R1 থিটা 1-এর জন্যই R1 এখানে হবে। তারপর বলো কে সব থেকে ছোটো, সরি আমি কী লিখলাম, R3 আছে তো, আচ্ছা সরি এই নিচে লিখছি এটা, ঠিক আছে, থিটা 1। বলো এই R3 লাইন থিটা তৈরি করেছে, ঠিক আছে, এই R3 লাইন থিটা তৈরি করেছে, মানে থিটা 1 তৈরি করেছে, তার মানে R3 লাইন আর থিটা 1 কী হবে, একে অপরের ইকুইভ্যালেন্ট হবে, ঠিক আছে। নেক্সট আমাদের কী হবে, R2 হবে, মানে থিটা 2 হবে এখানে, আর নেক্সট আমাদের কী হবে, থিটা 3 হবে। তাহলে থিটা 3 সব থেকে বড়ো, তার জন্য R2 R1 বড়ো। দেখো থিটা 3 তৈরি করেছে, এই যে থিটা 3 তৈরি কার জন্য হয়েছে, R1-এর জন্য হয়েছে। R2 কার জন্য তৈরি হয়েছে, থিটা 2-এর জন্য, আর R3 কার জন্য হয়েছে, থিটা 1-এর জন্য। তো থিটা 3 সব থেকে বড়ো, সেই জন্য R1 বড়ো, থিটা 2 তারপরে বড়ো, সেই জন্য R2 তারপরে বড়ো, থিটা 1 সব থেকে ছোটো, সেই জন্য R3 সব থেকে ছোটো। অর্থাৎ থিটার সঙ্গে আর এর যে রিলেশন হবে সেটা সমানুপাতিক সম্পর্কে হবে কোন গ্রাফে, আইভি গ্রাফে, ঠিক আছে, কোন গ্রাফে, আইভি গ্রাফে। পরীক্ষার সময় এত ঠিকুজি কুষ্টি বার করে করার কোনো মানে হয় না, শুধু একটা জিনিস মাথা রাখবে, আইভি গ্রাফে কি বুঝবে, আইভি গ্রাফে নর্মাল হয়, অর্থাৎ যেটা বড় সেটা বড়, যেটা বড় সেটা বড়। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সব থেকে উঁচুতে কে আছে, R1 আছে, তো R1-ই বড় হবে, তারপরে R2, তারপরে R3, ঠিক আছে। কিন্তু ঠিক এর উল্টোটা হয় ভিআই গ্রাফে, ঠিক আছে। চল নেক্সট পরের প্রশ্ন। 12 দাগ বলছি, ইফ দ্য কারেন্ট আই থ্রু আ রেজিস্টার ইজ ইনক্রিজড বাই 100%, অ্যাজুম দ্যাট দ্য টেম্পারেচার রিমেন্স আনচেঞ্জড, দ্য ইনক্রিজ ইন পাওয়ার ডিসিপেটেড বাই। দেখো এটার মানে কি অ্যাকচুয়ালি, অনেকে বলবো স্যার এত ভারী ইংলিশ কেন রেখেছেন। বেসিক্যালি দেখো এটা কিছু ভারী ইংলিশ না, বলছে প্রথমে আই ছিল তোমাদের এই, পরে আই হয়ে গেছে 2i। তোমরা বলছো স্যার 2i আপনি কোথা থেকে পেলেন। দেখো কোনো জিনিস 100% বৃদ্ধি মানে কি, ধরো 2 আছে তার 100% বাড়ছে, তার মানে কি সেটা ডবল হয়ে যাবে। কোনো জিনিস তার 100% বৃদ্ধি পাওয়া মানে কি, যা আছে তারপর আবার সেটাই যোগ হচ্ছে, তাহলে 2 + 2 4 হয়ে যাবে। তার মানে আই ছিল তার 100% বাড়ছে মানে কি, আই আবার যোগ হচ্ছে, তাহলে i + i 2i হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা আই ছিল, এটা এখন 2i হয়ে গেছে। তো বলছে রেজিস্টার সেম আছে, দেখো রেজিস্টার সেম আছে, বলছে একই রেজিস্টারের মধ্যে দিয়ে, তো এখানে রেজিস্টার আমরা সেমই ধরবো, ঠিক আছে। অ্যাজুম দ্যাট দ্য টেম্পারেচার রিমেন্স আনচেঞ্জড, কেন এটা বলা হয়েছে, কারণ আমরা জানি টেম্পারেচার বৃদ্ধি হলে রেজিস্টার বৃদ্ধি পায়। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি মানে ধাতুর ক্ষেত্রে, তো আমরা এখানে ধাতুই ধরে নিচ্ছি। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার আনচেঞ্জ, তার মানে রেজিস্ট্যান্সে কোনো এফেক্ট পড়বে না, আর সেমই থাকবে, ঠিক আছে। তো তোমাদের বলছে তাহলে পাওয়ার কতটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে যা পাওয়ার ছিল এখন পাওয়ার কতটা বৃদ্ধি পাবে, কতটা কমবে, বা যাই হোক কিছু হবে, ঠিক আছে। ইনক্রিজ ইন পাওয়ার, অর্থাৎ কতটা পাওয়ার বৃদ্ধি পাবে, তাই বলা রয়েছে দেখো ইনক্রিজ ইন পাওয়ার, অর্থাৎ পাওয়ার কতটা বৃদ্ধি পাবে। মেন জায়গাটাকে আমি তোমাদের বাংলা করে দিয়েছি। তো কী করবো, দেখো আমরা পাওয়ারের যে ফর্মুলা জানি, অনেকগুলো ফর্মুলা জানি, প্রথমে তোমাদের বলেছি আমাদের একটা ফর্মুলা আমরা জানি, যেটা হচ্ছে যে I² আর, এই ফর্মুলা আমরা জানি। তো এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তো প্রথমে আমাদের পাওয়ার কী ছিল, I² আর ছিল, এখন আমাদের পাওয়ার কী হয়ে যাবে, এটা পাওয়ার 1, এটা নিউ পাওয়ার 2, এটা হয়ে যাবে 2i তার হোল স্কোয়ার আর। এখান থেকে আমরা কী দেখতে পাবো, 4i² আর হচ্ছে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছি আগে আমাদের আই স্কোয়ার আর ছিল পাওয়ার, এখন পাওয়ার হয়ে গেছে 4 আই স্কোয়ার আর, অর্থাৎ আগে যা পাওয়ার ছিল এখন হয়ে গেছে তার 4 গুণ। তা বৃদ্ধি পেয়েছে কত? 3 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এখানে দেখো পার্সেন্টেজে দেওয়া রয়েছে। তো মনে করো আগে আমাদের পাওয়ার ছিল 1 ইউনিট, এখন হয়ে গেছে 4 ইউনিট। তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে? 1 থেকে 4 আসার জন্য 3 ইউনিট আমাদের বৃদ্ধি পেতে হবে। 3 ইউনিট মানে কি 3%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বা তুমি এভাবে করতে পারো 3/1 × 100, তার মানে 300%। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। 13 দাগ, দ্য রেজিস্টিভিটি ডাজ নট চেঞ্জ ইফ, অর্থাৎ কোন ক্ষেত্রে রোধাঙ্ক বাড়বে না বা কমবে না, অর্থাৎ পরিবর্তন হবে না। রেজিস্টিভিটি ডাজ নট চেঞ্জ ইফ, অর্থাৎ রেজিস্টিভিটি পরিবর্তন হবে না যদি, রোধাঙ্ক পরিবর্তন হবে না যদি, যদি নিচে তিনটে না 4টে অপশান আছে। ঠিক আছে, দ্য মেটেরিয়াল ইজ চেঞ্জ। দেখো আমরা জানি যে রোধাঙ্ক দুটো বিষয়ের ওপর নির্ভর করে, এক কোনো বস্তুর উপাদানের ওপর, অর্থাৎ বস্তুটা কী দিয়ে তৈরি, টাইপ অফ দ্য মেটেরিয়ালের ওপর, আর টেম্পারেচারের ওপর, অর্থাৎ উষ্ণতার ওপর, তাপমাত্রার ওপর। ঠিক আছে, তো যদি মেটেরিয়াল চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হয় বা দুটোই চেঞ্জ হয়, তাহলে অবশ্যই রেজিস্টিভিটি পরিবর্তন হবে। কিন্তু রেজিস্টিভিটি দ্য শেপ অফ দ্য রেজিস্টারের উপর নির্ভর করে না, অর্থাৎ রেজিস্টারের আকৃতির উপর নির্ভর করে না। তো যদি তুমি দ্য শেপ অফ দ্য রেজিস্টার চেঞ্জ করো তাহলে রেজিস্টিভিটি পরিবর্তন হবে না। এখানে বলেছে কেন হবে না? সি কারণে হবে না। তাই অ্যান্সার উইল বি সি, অর্থাৎ রেজিস্টারের আকৃতি পরিবর্তন হলে রেজিস্টিভিটি চেঞ্জ হয় না, বাকিগুলোর ক্ষেত্রে রেজিস্টিভিটি চেঞ্জ হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 14 দাগ, একটি বৈদ্যুতিক সার্কিটে 3টি ভাস্বর বাল্ব আছে ABC, যাদের রেটিং বলছে 40 ওয়াট, 60 ওয়াট এবং 100 ওয়াট, এবং এরা সমান্তরালে যুক্ত আছে। নিম্নলিখিত কোন সম্পর্কটি ঘটতে পারে তাদের উজ্জ্বলতা সম্পর্কে? ঠিক আছে, অর্থাৎ লাস্ট লাইনে বাংলাটা তোমাদের গুগল দিয়ে বাংলা করা বলতে এরকম এসছে। অ্যাকচুয়ালি লাস্ট লাইনে বলা আছে তাদের উজ্জ্বলতা সম্পর্কে কোনটা সত্যি, অর্থাৎ নিচে স্টেটমেন্ট দেওয়ার আছে ABCD করে কোনটা সত্যি হবে। চলো অ্যান্সার দাও। ঠিক আছে, লাস্ট লাইনটাকে একটু ইগনোর করো। অর্থাৎ 3টে বাল্ব আছে ABC। ঠিক আছে, এই হচ্ছে ধরো প্রথম বাল্ব, এই হচ্ছে ধরো দ্বিতীয় বাল্ব, অ্যান্ড এই হচ্ছে ধরো আমাদের তৃতীয় বাল্ব। 3টে বাল্ব আছে এবং এই বাল্ব 3টেকে কী করা হয়েছে? সমান্তরাল বর্তনীতে তোমাদের কী করা হয়েছে? জাস্ট জুড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সমান্তরাল বর্তনীতে কী করে দেওয়া হয়েছে? জাস্ট জুড়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি সমান্তরাল বর্তনীতে জোড়া আছে। তো কি বলছে? এইটা ধরো আমাদের পজিটিভ অ্যান্ড দিস ওয়াজ ইজ নেগেটিভ। ঠিক আছে, কারেন্ট যাবে 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 গিয়ে এখানে ভাগ হবে, আবার তারপরে ভাগ হবে, অর্থাৎ 3টে পার্টে কারেন্ট ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কি বলছে? তোমাদের বলছে যে এই যে আছে আঁকা, তোমাদের বলছে যে এদের পাওয়ার রেটিং কী আছে? প্রথমটা আছে 40 ওয়াট, তারপরটা আছে 60 ওয়াট এবং তারপরটা আমাদের আছে 100 ওয়াট। তো নিচের কোনটা সত্য তাদের উজ্জ্বলতা সম্পর্কে? দেখো আমরা একটু আগে পড়েছি পাওয়ার ইকুয়াল টু V × I। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের যে ভ্যালু আসছে সেটা P/V আসছে। এখন দেখো এই যে লাইনটার তো ভোল্টেজ থাকবে, আর এখানে বলেছে সমান্তরালে কানেক্টেড, তো এখানে যে ভোল্ট যাবে এটাতে সেম ভোল্ট যাবে, এটাতে সেম ভোল্ট যাবে, কারণ ভোল্ট তো চেঞ্জ হয় না সমান্তরাল বর্তনীতে, চেঞ্জ কী হয়? কারেন্ট চেঞ্জ হয়। ওই জন্য বললাম কারেন্ট এখান দিয়ে যাবে, এটাতে ভাগ হবে, তারপরে এটাতে ভাগ হবে, 3টে পার্টে কারেন্ট কী হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি বুঝতে পারছো ভোল্ট তো চেঞ্জ হয় না, চেঞ্জ কী হয় তোমাদের? সরি ভোল্ট, হ্যাঁ ভোল্ট চেঞ্জ হয় না, কারেন্ট চেঞ্জ হয়। তার মানে পাওয়ার প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটায় কী হবে? তোমাদের আয়ের মান কী হবে? 40/V হবে। পরেরটা আমাদের কী হবে? 60/V হবে। তারপরটা আমাদের কী হবে? 100/V হবে। তো যেহেতু V এর মান সেম, সেহেতু যার পাওয়ার বেশি তার উজ্জ্বলতা বেশি হবে। কারণ দেখো নিচেরটা সেম, সেহেতু ওপরে যার বেশি তারটাই বেশি হবে। ঠিক আছে, তো এখানে কারটা বেশি হবে? যার পাওয়ার বেশি। তো বলতে পারি সবথেকে বেশি উজ্জ্বল কে দেবে? যার 100 ওয়াট। তার মানে 100 ওয়াট সবথেকে বেশি উজ্জ্বল হবে। তারপর আমাদের হবে 60 ওয়াট, অ্যান্ড নেক্সট আমাদের হবে 40 ওয়াট। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে এইটা আমাদের ছিল হচ্ছে C বাল্ব, এটা আমাদের ছিল B বাল্ব, এটা আমাদের ছিল A বাল্ব। ঠিক আছে, তো বলছি সমস্ত বাল্বের উজ্জ্বলতা একই হবে, একদমই নয়, ইনকারেক্ট। নেক্সট বলছি A বাল্বের উজ্জ্বলতা সর্বাধিক হবে, একদমই নয়, এটাও ইনকারেক্ট। B বাল্বের উজ্জ্বলতা A বাল্বের থেকে বেশি হবে, এটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে। C বাল্বের উজ্জ্বলতা B বাল্বের থেকে কম হবে, এটা কিন্তু আমাদের কারেক্ট হচ্ছে না। C বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি হবে, তারপর B, তারপর A হবে। তো B বাল্বের উজ্জ্বলতা A বাল্বের থেকে বেশি হবে, অর্থাৎ অপশান C আমাদের কারেক্ট হবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে আমি যে সার্কিটটা এঁকেছি না, এটা একটু তোমাদের হয়নি, এই সার্কিটটা আমি তোমাদের ঠিক করে দিচ্ছি বেসিক্যালি। পরে ভাবলাম ঠিক আছে সার্কিটটা অ্যাকচুয়ালি এইরকম হবে। ঠিক আছে, এখানে প্লাস দিয়ে দাও, এখানে মাইনাস দিয়ে দাও, তাহলে এটা ঠিক আছে। ওকে, সার্কিটটা এরকম হওয়া উচিত।
চলো নেক্সট পরের প্রশ্ন। 15 দাগ, একটি বৈদ্যুতিক সার্কিটে যথাক্রমে 2 ওহম 4 ওহম দুটি প্রতিরোধক অর্থাৎ রেজিস্ট্যান্স একটি 6 ভোল্টের ব্যাটারির সাথে সিরিজে লাগানো আছে। তার মানে টোটাল আমাদের যে রেজিস্ট্যান্স হবে সেটা 2 + 4 মানে 6 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স টোটাল। আর ভি আমাদের কি আছে, 6 ভোল্ট আছে আমাদের ভি। ওকে, তো কি বলছে, 5 সেকেন্ডে 4 ওহম রোধে কত তাপ উৎপন্ন হবে সেটা তোমাদের বলতে বলা হয়েছে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, এখানে আই আমাদের কি হবে। ঠিক আছে, তো আমরা ফর্মুলা ইউজ করবো ভি = IR। ভি আমাদের 6 ভোল্ট, আমরা দেখতেই পাচ্ছি, এদিকে করে দিচ্ছি আমি। ভি আমাদের 6 ভোল্ট, আই আমাদের বের করতে হবে, আরও আমাদের 6। তো ওভারঅল দেখতে পাচ্ছি আইয়ের যে মান বেরোচ্ছে সেটা আমাদের কী বলেছে, 1 অ্যাম্পিয়ার বেরোচ্ছে। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার এইটা হবে আমাদের। বলো বুঝলে কিনা। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ভি = IR, এখান থেকে আমি এদিকে করলাম 6 = IR, তো 6 কেটে গেল, তো আইয়ের যে মান এলো সেটা আমাদের কী হলো এখান থেকে, 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তোমাদের কি বলছে যে 6 সেকেন্ডে 4 ওহম রোধে তাপ কতটা উৎপন্ন হবে। ঠিক আছে, তো একটা জিনিস মাথা রাখবে, যখন আমরা কোনো দুটো রোধকে সিরিজ সার্কিটিংয়ে অ্যাড করি, ঠিক আছে, তখন তাতে ভোল্ট আলাদা হয়ে যায়। ঠিক আছে, তখন তাতে কি হয়, ধরো এই লাইনটা তোমাদের অ্যাড আছে। ঠিক আছে, এই লাইনটা তোমাদের কি আছে, অ্যাড আছে। সাপোজ ধরো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, তো অ্যাড আছে, তার মানে এই জায়গায় যে ভোল্ট আছে এইখানে কিন্তু সে ভোল্ট কাজ করবে না, এখানে V1 আর V2 কাজ করবে। কিন্তু এই জায়গায় যে অ্যাম্পিয়ার আছে অর্থাৎ তড়িৎ আছে সেটা এখানে যায়, এখানেও তাই কাজ করবে। অর্থাৎ অ্যাম্পিয়ার কিন্তু সিরিজ সার্কিটিংয়ে চেঞ্জ হয় না, ভোল্ট চেঞ্জ হয়, যেটা আমি বলতে চাইছি। ঠিক আছে, অ্যাম্পিয়ার কী হয় না, চেঞ্জ হয় না, ভোল্ট চেঞ্জ হয়। আমরা জানি সিরিজ সার্কিটিংয়ে ভোল্ট চেঞ্জ হয় আর প্যারালাল সার্কিটিংয়ে অ্যাম্পিয়ার চেঞ্জ হয়। ঠিক আছে, তার মানে অ্যাম্পিয়ার এখানে সেম হবে। অর্থাৎ ক্লিয়ারলি আমরা একটা জিনিস বুঝতে পারছি, 4 ওহম, এই যে 4 ওহম এর মধ্যেও আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্টই এখানে প্রবাহিত হবে। 4 ওহমের মধ্য দিয়ে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্টই কী হবে, প্রবাহিত হবে। ঠিক আছে, তো হিটের যে ফর্মুলা আমরা জানি সেটা আমরা কি জানি, I² × R × T, আমরা জানি। তো আই আমাদের কত, আই হচ্ছে আমাদের 1, আর আমাদের কত, 1² তো 1ই হয়। আর আমাদের কত, আর আমাদের হচ্ছে 4 বলেছে এখানে, তাই তো, হ্যাঁ। আর টি আমাদের বলেছে 5 সেকেন্ড। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, 20 জুল তাপ আমাদের উৎপন্ন হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ব্যাপারটা একদম ইজি প্রশ্ন, শুধু বোঝার ব্যাপার আছে। চলো পরের প্রশ্ন। 16 দাগ বলছে, একটি বৈদ্যুতিক কেটলি যখন চালিত হয় তখন 1 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি খরচ হয় 220 ভোল্টে। তো এর জন্য কোন রেটিংয়ের একটি ফিউজ তার তোমার প্রয়োজন হবে, অ্যাম্পিয়ার দিতে বলা হয়েছে। দেখো 1 কিলোওয়াট, ঠিক আছে, এটা মানে হচ্ছে 1000 ওয়াট। ঠিক আছে, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। ঠিক আছে, আর তোমাকে আই বার করতে বলেছে। তো এটা দেখে, এটা তো পাওয়ার, আশা করি বোঝাতে পারছি। ওয়াট কিসের একক, পাওয়ারের একক। তো পাওয়ারের ফর্মুলা কী হয়, ভোল্ট × অ্যাম্পিয়ার, অর্থাৎ আই, ভোল্ট × অ্যাম্পিয়ার, ভি × আই। ঠিক আছে, তো পাওয়ার এখানে 1000, ভি আমাদের কত, ভি আমাদের বলেছে 220, তো আই আমাদের কত, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, 0 0 কেটে গেল। তো 100 / তোমাদের 22। দেখো এটা যদি 20 হতো তাহলে একটা 5 অ্যান্সার হতো, যেহেতু নিচেরটা বেশি তাহলে 4 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে। দেখো 4 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে, তার মানে অ্যাম্পিয়ার যেটা হবে সেটা 1 ইউনিট হতে পারে না, 2 ইউনিট হতে পারে না, 4 ইউনিটও হতে পারে না, কারণ অ্যাম্পিয়ার আমাদের 4 পয়েন্ট সামথিং হচ্ছে, অর্থাৎ 4-এর থেকে বেশি হচ্ছে। 4-এর থেকে বেশি তাহলে রেটিংয়ের ফিউজ তার দরকার হবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার আমাদের 5 অ্যাম্পিয়ারই হবে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এখানে এক্স্যাক্ট ভ্যালু তো এখান থেকে বেরোবে, কিন্তু তার উপর বেস করে উত্তরটা তুমি 4 পয়েন্ট অত নয়, মনে রাখবে এখানে যে ভ্যালু বেরোবে সেটা হতে পারে বা তার থেকে বেশি ভ্যালুর দরকার হয়। ঠিক আছে, তার থেকে কম ভ্যালুর দরকার হলে হবে না। তো অ্যান্সার হবে কি আমাদের 5 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 17 দাগ বলছে, দুটো রোধ 2 ওহম এবং 4 ওহম এবং এরা যখন একটা ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তখন তোমাদের কি হবে। দেখো সমান্তরালভাবে যুক্ত হলে তাদের মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে। আমি তোমাদের এই ধরনের প্রশ্ন যে আমাদের সার্কিট ডায়াগ্রাম করেছিলাম তাতে প্রচুর তোমাদের করেছিলাম। যখনই দুটো রোধ তারা যখন তোমাদের সমান্তরাল বর্তনীতে যুক্ত আছে, এটা তোমাদের সমান্তরাল নয়, শ্রেণী বর্তনী। ঠিক আছে, আগে শ্রেণীটা বলে নিই, যখন এঁকে ফেললাম। তো শ্রেণী বর্তনীতে যখন দুটো রোধ যুক্ত আছে, একটা হচ্ছে 1 ওহম, একটা হচ্ছে তোমাদের 4 ওহম। ঠিক আছে, 4 ওহম, তখন কি হচ্ছে দেখো এদের মধ্যে দিয়ে মনে রাখবে ভোল্টেজ যেটা হবে সেটা তোমাদের আলাদা আলাদা হবে। ঠিক আছে, ভোল্টেজ যেটা হবে সেটা 2 ওহমের মধ্যে দিয়ে যা যাবে সেটা ইকুয়াল হবে না 4 ওহমের মধ্যে দিয়ে যা যাবে। ঠিক আছে, সেটা ভাগ হয়ে যাবে। কী অনুপাতে ভাগ হবে,
এই যে রোধের যা অনুপাত সেই অনুপাতে ভাগ হয়ে যাবে। ভোল্টেজটা কিন্তু এখানে 2:4 অনুপাতে ভাগ হবে, ঠিক আছে, এটা শ্রেণী বর্তনীর ক্ষেত্রে বলছি। কিন্তু আই ফর কারেন্ট সেটা কিন্তু তোমাদের সেম হবে, 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে 4 ওহমের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, এটা শ্রেণী বর্তনী। আর সমান্তরাল বর্তনীতে কী হয়, সমান্তরাল, ঠিক আছে, সমান্তরাল বর্তনীতে কী হয়, এইটা সাপোজ ধরো 2 ওহম আর সেটা আমাদের কানেক্টেড আছে 4 ওহমের সাথে, ঠিক আছে, এই আমাদের ডায়াগ্রাম, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এটা আমাদের 2, এটা হচ্ছে আমাদের 4। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে মনে রাখবে ভোল্ট আমাদের সেম হয়, 2 ওহম আর 4 ওহমে যে ভোল্ট হবে সেটা আমাদের কী হবে, সেম টু সেম হবে, 2 আর 4 সেম টু সেম হবে। কিন্তু অ্যাম্পিয়ার আমাদের আলাদা আলাদা হয়ে যাবে, অ্যাম্পিয়ার 2 ওহম আর 4 ওহমে আলাদা আলাদা হয়ে যায়। এবং অ্যাম্পিয়ার বা কারেন্ট কী অনুপাতে ভাগ হবে, রোধের অনুপাতের বিপরীত অনুপাতে ভাগ হবে। রোধের অনুপাত যদি 2:1 হয় বা এখানে 1:2, দেখতে পাচ্ছি 2 আর 4 কাটলে 1:2 হবে, তো কারেন্টের অনুপাত হবে 2:1, ঠিক আছে, কারণ রোধের সঙ্গে কারেন্টের সম্পর্ক সমানুপাতিক নয়, ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এই দুটো পয়েন্ট মনে রাখবে, শ্রেণীতে ভোল্ট আলাদা হয়, রোধ এক থাকে, আর সমান্তরালে কী হয়, ভোল্ট এক থাকে, কারেন্ট আলাদা হয়ে যায়, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। এবার দেখো এখানে কি বলছো, সমান্তরালভাবে যুক্ত হলে তাদের মধ্যে একই তড়িৎ প্রবাহিত হবে। ক্লিয়ারলি তুমি দেখলে একই তড়িৎ প্রবাহিত হবে না, সেটা তো আমাদের কারেক্ট নয়। সিরিজে যুক্ত থাকাকালীন তাদের মধ্যে একই তড়িৎ প্রবাহিত হবে, সিরিজে যুক্ত থাকাকালীন তাদের মধ্যে একই তড়িৎ প্রবাহিত হয়, এটা কারেক্ট। সিরিজে যুক্ত থাকাকালীন তাদের মধ্যে ভোল্ট একই হবে, এটা ইনকারেক্ট, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যুক্ত থাকাকালীন, সিরিজে যুক্ত থাকলে, সিরিজ মানে শ্রেণী, যুক্ত থাকলে কী হয়, ভোল্ট আলাদা হয়ে যায়, এই দেখো আমি নট ইকুয়াল টু দিয়েছি। আর সমান্তরালভাবে যুক্ত থাকাকালীন তাদের মধ্যে বিভিন্ন ভোল্ট হয়, সমান্তরালভাবে যুক্ত থাকলে ভোল্ট এক হয়ে যায়, তো এটা আমাদের ইনকারেক্ট, ঠিক আছে। তো কারেক্ট আনসার কী হবে, আমাদের বি কারেক্ট আনসার হবে। এর ওপর পড়বে, যদি এই শিফটগুলোতে না পড়ে থাকে নেক্সট শিফটে অবশ্যই আসবে এই টাইপের প্রশ্ন। চলো পরের প্রশ্ন। আচ্ছা 19 দাগ, মাঝে কিছু দাগ তোমাদের বাদ যাবে একটা দুটো করে, এর কারণ হচ্ছে ওখানে বড় বড় প্রশ্ন আছে, ওহমের সূত্র ব্যাখ্যা করো ইত্যাদি প্রশ্ন, যেরকম তোমাদের রচনাভিত্তিক প্রশ্ন মাধ্যমিক লেভেলে থাকতো, ঠিক আছে। তো সেগুলো বাদ দিয়েছি, যেগুলো ডায়াগ্রামের প্রশ্ন সেগুলো সব করে দেবো, প্লাস যেগুলো ভালো ভালো প্রশ্ন, মানে যেগুলো থেকে মনে হচ্ছে আমার যে এরকম ধরনের প্রশ্ন দেওয়া যেতে পারে। যেমন এই প্রশ্নটা তোমাদের দেখলে মনে হয়েছে এটা আপনি কেন করাচ্ছেন, এটা তো রেলে পড়বে না, কারণ এখানে কোনো অপশান নেই। দেখো বেসিক্যালি কী হবে, নিজের কোন ডায়াগ্রামটি সঠিক বলে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। এই একটা ডায়াগ্রাম থেকে আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো যে কীভাবে সঠিক ডায়াগ্রাম আঁকতে হয়, সেই জন্য আমি এই ডায়াগ্রামটাকে নিয়েছি। 4টে অপশান দিয়ে দেবে আর রেল বলবে যে নিচের কোন ডায়াগ্রামটি সঠিকভাবে আঁকা হয়েছে, বলো এবার করো। অর্থাৎ খুব বেসিক লেভেলের প্রশ্ন, কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের অসুবিধা হবে, এরকম প্রশ্নই তো দিচ্ছে রেল, তাই না। চলো দেখো, তুমি ফার্স্টেই দেখতে পাচ্ছ ব্যাটারি যেটা আঁকা হয়েছে সেটা ভুল আঁকা হয়েছে। দেখো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই না, কারেন্ট স্টার্ট হচ্ছে এখানে, দেখো এই টিকটা মারা রয়েছে, মানে কারেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে, এইভাবে কারেন্ট যাবে, এইভাবে ফ্লো হবে, ফ্লো হয়ে এবং নেগেটিভ টার্মিনাল শেষ হবে। তুমি দেখতে পাচ্ছ কারেন্ট নেগেটিভ টার্মিনাল দিয়ে শুরু হচ্ছে আর নেগেটিভ টার্মিনালই শেষ হচ্ছে। ছোটো মানে নেগেটিভ টার্মিনাল, আমি তোমাকে অনেকবার বলেছি, বড় দাগ মানে প্লাস, ছোটো দাগ মানে নেগেটিভ। একটা জিনিস বলে দিই ভালো করে বুঝবে, কোনো ব্যাটারি ধাপস ধরো আঁকা হয়েছে, যদি কোনো বড় দাগ দেওয়া হয়, চলো আমি কালো দিয়ে আঁকছি, কারণ বেসিক্যালি আমি সার্কিটটাকে পুরোটা এঁকে তোমাদের দেখাবো, ঠিক আছে। কীভাবে আঁকতে হয় দেখে নাও, খুব একটা টাফ নয় এগুলো। যখন কোনো বড় দাগ থাকবে বুঝবে সেটা হচ্ছে প্লাস, ঠিক আছে, আর যখন কোনো ছোটো দাগ থাকবে বুঝবে সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবং এইভাবে থাকে বড় দাগ, তারপর তোমাদের কী থাকে, ছোটো দাগ, তারপর কী থাকে, বড় দাগ, তারপর কী থাকে তোমাদের ছোটো দাগ, তারপর কী থাকে, বড় দাগ, তারপর আবার কী থাকে তোমাদের ছোটো দাগ। কটা আছে, 1 2 3 4, প্রত্যেকটা বড় আর ছোটো মিলিয়ে একটা করে সেল তৈরি হয়। এটা বড় দাগ, এটা ছোটো দাগ, এটা বড় দাগ, এটা ছোটো দাগ, এটা বড় দাগ, ছোটো দাগ, বড় দাগ, ছোটো দাগ, 1 2 3 4, এখানে কটা আছে, 1 2 3 4, ঠিক আছে। এখানে এই ছবি অনুযায়ী আমাদের 4টে আঁকার দরকার ছিল, 4টে গেছে, তার মানে এখানে টোটাল 4টে সেল মিলে একটা ব্যাটারি তৈরি আছে, 1 2 3 সেল, তার মানে এটা 4টে সেলের ব্যাটারি, ঠিক আছে। তো এটা কী করা হয়েছে দেখো, প্রথমে ব্যাটারিটাকে কারেক্ট করলাম, এক ব্যাটারির ডায়াগ্রাম এরকম হয়, আর 2 এখানে বলেছে নেগেটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল অ্যাড আছে, যেটা কিন্তু আমাদের রং, বুঝতে পারছো তো কী বলছি। ছোটো থেকে ছোটোতেই অ্যাড করা হয়েছে, ছোটো মানে নেগেটিভ, এদিকে ছোটো মানে নেগেটিভ, তো নেগেটিভ টু নেগেটিভ তো অ্যাড হয় না। আর দ্বিতীয় কথা, কারেন্ট যখন স্টার্ট হয় ফ্লো করা, তখন সেটা পজিটিভ টার্মিনাল থেকে স্টার্ট হয়, তার মানে এখানে আমাদের প্রথমে বড় আসা উচিত ছিল, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার আমাদের এইটা, আমাদের কারেক্ট ডায়াগ্রাম হওয়া উচিত ছিল ব্যাটারির, ঠিক আছে। এখানে ভুল আছে, আর একটা ভুল আছে, যদি তুমি নিচের দিকে নামো তুমি দেখতে পাচ্ছ এখানে সুইচ আছে, সেটা ওকে, এখানে ক্লোজ সুইচ আছে, মানে সুইচটা কী আছে তোমাদের এখানে কানেকশান করানো আছে। এখানে এই যে ক্লোজ সুইচ, ক্লোজ মানে বন্ধ করা সুইচ নয়, কিন্তু ক্লোজ মানে আমি একটু আগে বলেছি কানেকশান আছে এমন সুইচ, ঠিক আছে, এখানে কানেকশান আছে। তো এটা ফ্লো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ অ্যামিটারকে দেওয়া হয়েছে সিরিজ সার্কিটিংয়ে নয়, প্যারালাল সার্কিটিংয়ে দেওয়া হয়েছে, সিরিজ সার্কিটিংয়ে দেওয়া হয়নি, প্যারালাল সার্কিটিংয়ে দেওয়া হয়েছে। দেখো দুটো প্যারালাল সার্কিটিংয়ে দেওয়া হয়েছে, তো প্যারালাল সার্কিটিংয়ে তো অ্যামিটারকে দেওয়া হয় না, সিরিজ সার্কিটিংয়ে দেওয়া হয়, তখন এখানে একটা রং আছে। চলো আমরা সার্কিটটাকে এই পর্যন্ত টেনে নিই, ঠিক আছে। আমি তোমাদের আস্তে আস্তে করতে যাবো, একটু লম্বা হবে ভিডিওটা,
আর আমার ভিডিও এমনি লম্বা হয়, কারণ প্রচুর অ্যানালাইজ করতে হয়, ঠিক আছে। এসব জিনিসপত্র যদি আমি খুব স্পিডে বলি তাহলে তোমাদের পক্ষেও বোঝা অসুবিধা হয়ে যাবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই একদমই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সার্কিট আছে। তো 1 2 1 2 চলো এইভাবেই জয়েন করে দিই, এই আমাদের আছে। আর নিচে কী হয়েছে, এর সঙ্গে আরেকটা আমাদের অ্যামেটারকে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। এই আমাদের করা হয়েছে বেসিক্যালি। ওকে, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যামেটার আমাদের এখানে হবে না, এখানে আমাদের ভোল্টামিটার হবে, তাই না। এখানে আমাদের অ্যামেটার হবে না, এখানে আমাদের কী হবে, ভোল্টামিটার হবে, এখানে ভি বসবে, অ্যামেটার হয় না। আর দেখো এখানে ভোল্টামিটারকে আমাদের সিরিজ সার্কিটিংয়ে যুক্ত করা হচ্ছে, যেটাও রং, মানে এখানে এটাও রং এবং এখানে এটাও রং এবং এখানে এটাও রং, ঠিক আছে, আরও রং আছে। তো এখানে ভি হবে, এখানে ভোল্টামিটার এই জায়গায় হবে, অ্যামেটার এইখানে হবে। তো এই জায়গায় আমি অ্যামেটার এ ফর অ্যামেটার এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের এখানে ছিল সুইচ, এটা কারেক্ট আছে বলে আমি আঁকিনি, একটু পরে এঁকে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট কী হবে, দেখো দেখো এই ডায়াগ্রামটা এখানে যে যুক্ত করা আছে এটাও তোমাদের রং আছে, বেসিক্যালি এরকমভাবে যুক্ত করা যায় না। এই যে তোমাদের ডটেড লাইন ফাইন আছে এইভাবে তোমাদের যুক্ত করা যায় না, আমি যেভাবে এঁকে দিচ্ছি ওইভাবে যুক্ত করা হয়। আরও সূক্ষ্ম কিছু মিস্টেক আছে, সেটাও তোমাদের বলে দিচ্ছি একটু পরে, সরি। তো ওভারঅল ডায়াগ্রাম আমাদের এরকম হবে, এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রাম হবে আমাদের, ঠিক আছে। কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছে, দেখতে পাচ্ছি এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে ফ্লো হচ্ছে, ঠিক আছে। এইভাবে কারেন্ট ফ্লো হবে, এই যাবে ভোল্টামিটার দিয়ে যাবে, অ্যামিটার দিয়ে যাবে, উঠে যাবে। অ্যামিটার কখনও প্যারালাল সার্কিটিংয়ে হয় না, অ্যামিটার সর্বদা সিরিজ সার্কিটিংয়ে হবে। সিমিলারলি তোমাদের যেটা বলে দিচ্ছি বুঝে নাও, সেটা হচ্ছে এক তো অ্যামিটার কখনও তোমাদের সিরিজ সার্কিটিংয়ে সবসময় হবে, প্যারালাল সার্কিটিংয়ে হবে না। আর ভোল্টামিটার কখনোই তোমাদের সিরিজ সার্কিটিংয়ে হবে না, অলওয়েজ তোমাদের প্যারালাল সার্কিটিংয়ে হবে, ঠিক আছে। এটা তোমাদের অলওয়েজ প্যারালালে থাকে, ঠিক আছে। আর এটা তোমাদের অলওয়েজ সিরিজে থাকে, সিরিজ মানে শ্রেণী, ঠিক আছে। এস ফর সিরিজ, এস ফর শ্রেণী, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। যাই হোক, এবার একটা জিনিস তুমি দেখো, এই জায়গায় আমাদের একটা সুইচ ছিল না, চলো সুইচটাকে এঁকে দিই। এই হচ্ছে তোমাদের সুইচ এবং সুইচটা কানেক্টেড সুইচ, ঠিক আছে, কানেক্টেড সুইচ। এবার দেখো এখানে ভোল্টামিটারের পোল আঁকা নেই, দেখো এখানে পজিটিভ না নেগেটিভ কিছুই আঁকা নেই, এটাও রং একটা, ঠিক আছে। আর ওখানে তো ভোল্টামিটার হবে না, অ্যামিটার হবে। তো অ্যামিটারের পজিটিভ নেগেটিভ এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এইভাবে এইভাবে যাচ্ছে কারেন্ট এইভাবে যাচ্ছে। তুমি ভোল্টামিটারকে ছাড়ো, আগে অ্যামিটারকে দেখো, এইভাবে যাচ্ছে কারেন্ট। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ পজিটিভ টু নেগেটিভ যাবে কারেন্ট অলওয়েজ, তাহলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে। কারেন্ট অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ যায়, এই যাবে এই যাবে এই যাবে, এখানে সবই আগে পজিটিভ তারপর নেগেটিভ, এবং এইখানে গিয়ে দেখো নেগেটিভে গিয়ে শেষ হবে, ঠিক আছে। এখানে গিয়ে দেখো নেগেটিভে গিয়ে শেষ হবে। নেক্সট দেখো এখানে যে অ্যামিটারের যে এখানে সাইন ছিল সেটাও রং ছিল, অ্যাকচুয়ালি যেখানে ভোল্টামিটার হবে কী হবে, এখানে তোমাদের পজিটিভ হবে এদিকে, এদিকে তোমাদের নেগেটিভ হবে। কারেন্ট দেখো দুটো পার্টে ভাগ হয়ে যাবে, এই জায়গায় আসার পর কারেন্টের একটা পথ এটা হবে, আর একটা পথ কারেন্ট কী করবে, নিচের দিকে যাবে। কারণ আমরা জানি যখনই আমাদের সমান্তরাল বর্তনী পড়ে তখন ভোল্ট এক থেকে কারেন্ট ভাগ হয়ে যায়, তো কারেন্ট এইভাবে দুটো পথে প্রবাহিত হবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো এখানে মিস্টেক আছে, এখানে দেখো দুটো পয়েন্টকেই ওয়াই ওয়াই লেখা আছে, তো একটা পয়েন্টকে তুমি এক্স দাও, একটা পয়েন্টকে ওয়াই দাও। একই সার্কিটিংয়ে কখনোই দুটো পয়েন্ট সেম নামে হতে পারে না, ঠিক আছে। তো এতগুলো মিস্টেক ছিল, ওকে। তো কারেক্ট সার্কিট হবে এইটা। তো এখানে যা যা বললাম মোটামুটি এর ওপর বেস করেই রেল এদিক ওদিক করে প্রশ্ন দিতে পারে, ডায়াগ্রাম বেস্ট দেখে নিও। চলো পরের প্রশ্ন 28 দাগ, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। বলেছে B1 B2 B3 তিনটে একই আছে, এটা একই হবে, ঠিক আছে, একই লেখা হয়েছে, একই ধরনের বাল্ব দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি গুগল দিয়ে বাংলা করা ছাড়া তো পসিবল না, এত বাংলা মিলিয়ে মানে ম্যানুয়ালি করা সম্ভব নয়, সুতরাং আমাদেরকে গুগল দিয়ে বাংলা করতে হচ্ছে, কিছু করার নেই। তো যখন তিনটি বাল্ব জ্বলে তখন 3A কারেন্ট উৎপন্ন হয়, এই জায়গায় যে কারেন্ট উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে তোমাদের 3A কারেন্ট উৎপন্ন হচ্ছে, এবং অ্যামিটারে দ্বারা রেকর্ড কত হচ্ছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট রেকর্ড হচ্ছে। তো বলছে অন্য দুটি বাল্বের দীপ্তিতে কী ঘটে যখন বাল্ব B1 কী হচ্ছে, ফিউজড হচ্ছে। দেখো B1 ফিউজড হওয়া মানে কি, এখানে কোনো কারেন্ট আর যাচ্ছে না, মানে এটা অফ হয়ে গেছে, সোজা কথা বলতে, ঠিক আছে। এই লাইনটা টোটালি অফ, B1 অফ হয়ে গেছে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখো বলছে যে ফার্স্ট আমি কোশ্চেন্সটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে তোমাদের বলেছে যে কি পরিবর্তন হবে। দেখো প্রথম কথা দেখতে পাচ্ছ তিনটে বাল্ব, এইটা আর এইটা, এই তিনটে বাল্ব B1 B2 আর B3, এরা দেখতে পাচ্ছ প্যারালাল সার্কিটিংয়ে আছে, ঠিক আছে, সমান্তরাল বর্তনীতে আছে। তো আমরা জানি যে সমান্তরাল বর্তনী যখন হয় তখন ভোল্টেজ আমাদের সেম থাকে, কিন্তু আই মানে কারেন্ট এটা হয়ে যায় আমাদের আলাদা, ঠিক আছে। সব কটা শাখায় সেম কারেন্ট যাবে না, এখানে আমাদের I1 কারেন্ট যাবে, এখানে আমাদের I2 কারেন্ট যাবে, এখানে আমাদের I3 কারেন্ট যাবে, মানে এই কারেন্টটা ভাগ হয়ে যাবে। কী অনুপাতে ভাগ হবে, দেখো দেখতে পাচ্ছি এখানে একই ধরনের বলেছে। একই ধরনের অর্থ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এই শব্দটা, একই ধরনের অর্থ হচ্ছে এদের পাওয়ার রেটিংও সেম এবং এদের রোধও সেম, দুটো সেম। প্রত্যেকটা বাল্বের যা পাওয়ার, এর যা পাওয়ার, এর যা পাওয়ার, এর যা পাওয়ার, মানে এর গায়ে যা ওয়াট লেখা আছে, এর গায়ে যা ওয়াট লেখা আছে, এর গায়ে যা ওয়াট লেখা আছে সেম, এর রেজিস্ট্যান্সও সেম, এর রেজিস্ট্যান্সও সেম, এর রেজিস্ট্যান্সও সেম, রোধ সব সেম। তো রোধ যখন সেম, ঠিক আছে, তখন এর রোধও আর, এর রোধও আর, এর রোধও আর,
ঠিক আছে। তখন রোধ সেম, এখন এটার কথা তো বলার দরকার নেই কারণ এটা অফ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে, তখন অফ এটা। এই দুটোর কথা বলছি। তো এই দুটো যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা ভালো করে বুঝবে যখন এই দুটো, তার মানে এদের আমরা কী দেখতে পাচ্ছি, পাওয়ারও সেম, আর দেখো ভোল্টও তো সেম, এখানেও যা ভি এখানেও তাই ভি, ঘটনাচক্রে এখানে একই বলে দিচ্ছে, মানে রেজিস্ট্যান্সও সেম আর পাওয়ারও সেম, এর যা পাওয়ার এরও তাই পাওয়ার, তিনটে জিনিসই সেম। যখন সেম আর প্যারালাল সার্কিটিং বলে ভোল্টও সেম, তার মানে এ যে হারে গ্লো করবে এ সেম হারে গ্লো করবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, কোনো পরিবর্তন হবে না, এ যে হারে গ্লো করবে এ সেম হারেই গ্লো করবে, দুটোর গ্লোতে কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি B2 = B3 হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম কোনো পরিবর্তন আসবে না, দুটোই সেম হারে গ্লো করতে আরম্ভ করবে। ঠিক আছে, চলো আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্ন, A1 A2 A3 এবং এর রিডিং কী হবে। আচ্ছা আরেকটা জিনিস, এই জায়গাটায় তোমাদের এখানে এ হবে, ঠিক আছে, তোমরা ঠিক করে নিও, এটা তোমাদের কী হবে এ, অ্যামিটার এ দ্বারা এখানে বাংলায় এ লেখা ছিল, অ্যাকচুয়ালি এ। আসলে এই বাল্বের জন্য এই অ্যামিটার, এই বাল্বটার জন্য এই অ্যামিটার, এই বাল্বটার জন্য এই অ্যামিটার, আর ওভারঅল লাইনের জন্য অ্যামিটার এ কে রাখা হয়েছে। ঠিক আছে, এবার বলছি তোমাদের 1 নম্বর প্রশ্ন সলভ করে ফেলেছি, এখানে 2 নম্বর প্রশ্ন বলছে A1 A2 এবং A3 এবং এর রিডিং কী হবে, অর্থাৎ 4টি রিডিং বার করতে বলেছে যখন B2 বাল্ব ফিউজ হয়ে যাবে। তার মানে এই বাল্বটা আমাদের বন্ধ আছে, এই বাল্বটা যখন বন্ধ আছে এর রিডিং কী হবে, 0 আসবে আমাদের, এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ফিউজ হয়ে গেছে লাইনটা। ঠিক আছে, ওকে। মনে রাখবে আমাদের যে বাড়িতে, অর্থাৎ আমাদের যে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে বাড়িতে যে সার্কিটিং করা হয় সেটা হচ্ছে প্যারালাল সার্কিটিং। কেন প্যারালাল সার্কিটিং করা হয় জানো, এই কারণে করা হয় কারণ প্যারালাল সার্কিটিং করলে একটা অফ হলে আরেকটা অফ হয় না, যখন তুমি পাখা অফ করছো তখন তোমার লাইট অফ হয় না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কী হয়, লাইন তৈরি থাকে। ঠিক আছে, সেই জন্য একটা অফ হলে আরেকটা অফ কোনো দিনই হয় না। এছাড়াও ভোল্টেজ প্রত্যেকটাতে সেম যায়, ঠিক আছে, প্রত্যেকটাতে ভোল্টেজ কী যাচ্ছে, সেম যাচ্ছে, ফলে সেম এফিসিয়েন্সি তারা দেখাতে পারে। এবার একটা জিনিস দেখো, এটা গেল তোমাদের এক্সট্রা পয়েন্ট পড়তে পারে যে কেন ব্যবহার করা হয় বলে, স্টেটমেন্ট বেস প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে, খেয়াল রেখো একটু। আচ্ছা এবার দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বন্ধ, তার মানে এখানে আমাদের 0 আসবে। ওকে, ওভারঅল আমাদের 4.5 ছিল ভোল্ট, আর অ্যামিটার ছিল আমাদের, অ্যামিটার রিডিং কত ছিল, ওভারঅল রিডিং কত ছিল 3A, অর্থাৎ 3 অ্যাম্পিয়ার রিডিং এখানে ছিল। আরেকটা জিনিস তোমাদের মনে আছে হয়তো, এখানে বলা ছিল একই ধরনের, তার মানে এখানেও যা রেজিস্ট্যান্স, এখানেও রেজিস্ট্যান্স সেম, এখানেও রেজিস্ট্যান্স সেম, তিনটে লাইনে আমাদের রেজিস্ট্যান্স কী আছে, সেম আছে। যখন রেজিস্ট্যান্স সেম তখন এদের রেশিও সেম হবে, আর এদের উল্টো রেশিও করলে আমরা আই এর রেশিও পাবো, তার মানে প্রত্যেকটাতেই আই আমাদের সেমই আসবে, কারণ দেখো রেজিস্ট্যান্স সেম, তার মানে তাদের রেশিও সেম হবে, তাদেরকে উল্টো করলেও যা আসবে সেটাও সেম আসবে, আর সেটাই হচ্ছে কারেন্টের রেশিও। রোধের রেশিওর উল্টো হচ্ছে কারেন্টের রেশিও, অর্থাৎ এখানে যে আই হবে এখানে তাই হবে, আই হবে এখানে তাই আই হবে। এবার 3 অ্যাম্পিয়ারকে যদি 3টে পার্টে ভাগ করে দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, এখানে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, এখানে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। ঘটনাচক্রে এই জায়গায় আমাদের কোনো কারেন্ট এবারে ফ্লো হচ্ছে না, কারণ এই জায়গায় আমাদের 0 কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে 0 আছে। ঠিক আছে, তার মানে বেসিক্যালি এটাতে 1 অ্যাম্পিয়ার আছে, এটাতে 1 অ্যাম্পিয়ার আছে, টোটাল আমাদের কারেন্ট ফ্লো কী হচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে এখন অ্যামিটার কত কারেন্ট দেখাবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম A1-এ, এই যে A1-এ আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে, A3-তে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে, A2-তে আমাদের 0 কারেন্ট দেখাবে, আর এতে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেখাবে। সলভ কোশ্চেন্স, চলো 3 নম্বরে যাওয়া যাক। সার্কিটে কত শক্তি বিচ্ছুরিত হবে যদি 3টে বাল্ব একসঙ্গে জ্বলে। দেখো পাওয়ার ইকুয়াল টু আমরা জানি V/I, তো এটাই হতে পারে, আর তো কিছু হবে না। তো পাওয়ার ইকুয়াল টু V কত আমাদের 4.5, আই কত আমাদের বলেছিল 3 অ্যাম্পিয়ার। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 5 × 3 = 15, 4 × 12 = 13। তো এত ওয়াট পাওয়ার আমাদের কী হবে এখানে তোমাদের বিচ্ছুরিত হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এটাই হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রশ্ন ছিল। টোটাল যা প্রশ্ন তোমাদের এক্সাম প্ল্যানারে আছে তড়িতের উপর সব করি দেওয়া হলো। ঠিক আছে, ভিডিওটা 1 ঘন্টার হলো, ভিডিওটা রেকর্ড করতে বেশ টাইম লাগে, কারণ বাংলা করতে তার আগে কাজ থাকে, তার পরে কাজ থাকে। তো একটা লাইক তো ডেফিনেটলি আমাদের মোটিভেট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।